একটু কনফার্ম করো। হ্যাঁ, শোনা যায়, শোনা যায়। আই থিঙ্ক আমার স্ক্রিন শেয়ারও দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যায়। ওকে, পারফেক্ট। সো ইয়া, আমরা ডিবেট সেশন করব, তার মানে ইট হ্যাজ টু বি ইন্টারঅ্যাক্টিভ। আমরা মোস্টলি থিওরিটিক্যাল জিনিসপাতি শিখার চাইতে আমি প্র্যাকটিক্যালের দিকে বেশি যাব, তার মানে মোশন ধরে ধরে আমি এক্সপ্লেন করব কোন কাজটা কেন করতেছি, কোন কাজটা করলে লাভ হইতেছে কি, ক্ষতি হইতেছে কি। দ্যাট ইজ ওয়াই আপনাদের সাথে আমার কমিউনিকেশন হওয়াটা জরুরি। সো অ্যাট এনি পয়েন্ট ইন টাইম যখন আমি কথাবার্তাগুলো বলবো, যে কোনো সময় কোনো কিছু বুঝতে অসুবিধা হলে জাস্ট সিম্পলি আস্ক, মাইক অন করে বললেই হবে। ওকে, সো আমাকে বলা হয়েছে মূলত ক্যারেক্টারাইজেশন, মডেলিং অ্যান্ড মেকানিজম এইসব জিনিসের উপর সেশন নিতে। সো আমি যে কাজটা করব, টিপিক্যালি ক্যারেক্টারাইজেশন বলতে যেসব জিনিস বোঝায় সেই দিকে প্রায়োরিটি দেওয়ার চাইতে একেবারে মোশন ধরে ডিরেক্টলি দেখব কোন মোশনের জন্য আমরা কি টাইপের ক্যারেক্টারাইজেশন করে করলে ডিবেট জিততে হেল্প হবে, এবং আদার দেন দ্যাট কি কি জিনিস আমাদের অ্যাভয়েড করা উচিত যখন আমরা ডিবেট করতেছি। ওকে, তো ক্যারেক্টারাইজেশন স্পেসিফিক্যালি যে কোনো মোশনের ক্যারেক্টারাইজেশন হতে পারে, যে কোনো অ্যাক্টরের হয়, যেটা আপনারা কম বেশি জানেন। মানে মোশন রিলেটেড যারা ইনভলভ থাকে, ব্যক্তি নিজে হতে পারে, সোসাইটি হতে পারে, কমিউনিটি হতে পারে, স্টেট হতে পারে, এবং অফেন টাইম মাইনরিটি কমিউনিটি বা অন দ্য আদার দেন যে কোনো এন্টিটি নিয়ে আমরা ক্যারেক্টারাইজেশন করে থাকি। এর পাশাপাশি কনটেক্সচুয়াল ক্যারেক্টারাইজেশন হতে পারে, অর্থাৎ এই ডিবেটটা অ্যাকচুয়ালি কোন প্লেসে হচ্ছে সেটা মিনিং কি। এখানে আমি একটা ফাইন লাইন টানতে চাই। হোয়াট ইজ নট ক্যারেক্টারাইজেশন ইজ ডেফিনেশন। সো মোস্ট অফ দ্য পিপল যেটা করে, ক্যারেক্টারাইজ করার টাইমে ওনারা ডেফিনেশন দেয়, কিংবা কোনো একটা টার্মকে এমনভাবে এক্সপ্লেইন করে যেটা অ্যাকচুয়ালি আপনার টিমকে জিততে হেল্প করতেছে না। দ্যাট ইজ ওয়াই ক্যারেক্টারাইজেশন করার টাইমে আমরা সবসময় মাথায় প্রায়োরিটি রাখবো, আমি যে অ্যানালিসিসটা দিতেছি সেই অ্যানালিসিসটা কি আমার যে আর্গুমেন্ট বা আমার যে কেস সেইটাকে স্ট্রেংথেন করতেছে কিনা, সেদিকে আমার ফোকাস থাকা জরুরি। অলরাইট, সো মাল্টিপল টাইপের ক্যারেক্টারাইজেশন আছে। আমরা মোশন টাইপের ক্যারেক্টারাইজেশন দেখবো, কনটেক্সটের দেখবো, তারপর একটা অ্যাক্টরের দেখবো, এবং ক্যারেক্টারাইজেশনকে প্রুফ করার জন্য হোয়াট উই নিড ইজ সলিড এভিডেন্স বেসড মডেল, এবং সেইটাকে মানুষকে বিশ্বাস করানোর জন্য বা যে জাজ প্যানেল থাকেন তাদেরকে বিশ্বাস করানোর জন্য আমাদের পার্সুয়েসিভ ওয়েতে স্ট্রাকচারাল রিজন দিতে হয়। তো আমি যেটা করব, শুরুতে একটা মোশন নিই, এবং মোশন নিয়ে সেটা নিয়ে চিন্তা করি কিভাবে এক্সপ্লেইন করলে আপনাদের জন্য সেটা ফ্রুটফুল হয়। লেটস টেক আ মোশন যেটা রিসেন্ট জিডিসি টুর্নামেন্টে দেওয়া হয়েছে। এই সংসদ, আহ, এটা এই সংসদ অনুমান করে দেওয়া, মানে ইংরেজিতে যেটাকে আমরা প্রেডিক্স মোশন বলে থাকি। আমি লিখলাম আর কি, দিস হাউস প্রেডিক্ট ওয়েস্টের জেন জি যারা আছে এর অধিকাংশ মানুষ তাদের জীবদ্দশায় দীর্ঘস্থায়ী সম্পর্কে জড়াবে না। হোয়াট ডু আই মিন বাই দীর্ঘস্থায়ী সম্পর্ক? এখানে মোশনের একটা ইনফো স্লাইড ছিল, ইনফো স্লাইডটা এরকম, দীর্ঘস্থায়ী সম্পর্ক মানে অ্যাটলিস্ট 15 বছরের প্রেম থাকা লাগবে। সো এটা এরকম যে, এবং এটা অবভিয়াসলি পিওর রিলেশনশিপ, কোনো চিটিং হ্যান ত্যান এইসব কাহিনী না, সিচুয়েশনশিপ এইসব কোনো কিছু থাকা যাবে না। সো একটানা 15 বছর বা তার বেশি সময় ধরে যদি প্রেম হয় সেটাকেই আমরা দীর্ঘস্থায়ী সম্পর্কের কথা বলতেছি। সো দিস ইজ দ্য মোশন, অ্যান্ড লেটস টেক প্রিপারেশন অন অফ সাইড, হুইচ মিনস আমরা বলবো দ্য হার্ডেস্ট পার্ট। মানে থিঙ্ক অ্যাবাউট, একটু কমন সেন্স খাটায় যদি আমরা চিন্তা করি, এই মোশনটা কিন্তু গভর্নমেন্ট সাইডের জন্য বেশ ইনটুইটিভ। মানে আমরা কমন সেন্স খাটায় বলতেই পারি, রাইট নাও দেয়ার ইজ এ ট্রেন্ড, সবাই মোর লাইক এত লং টার্ম রিলেশনশিপে এত লয়্যালটি এত এইসব জিনিস রুট ঝামেলা যাইতে চায় না। পিপল আর মোর প্রোন টু যে ওরা শর্ট টার্মিস্টিক রিলেশনশিপ গুলোতে বেশি অপটেইন করে। সো তার উপর এটা আমরা ওয়েস্টের কথা বলতেছি, মানে পশ্চিমা বিশ্বের কথা। তো উন্নত দেশগুলোতে মানুষজনের সোশ্যাল নর্ম বা
সামাজিক রীতিনীতি কিংবা ধর্মীয় বিধান ওগুলাও এত স্ট্রংলি ওরা ফলো করে না। সো কমন সেন্স খাটায় আমরা বলতে পারি যেহেতু এটা প্রেডিক্ট মোশন, মানে ফিউচারে কি হবে সেটা আমরা অ্যাজিউম করতেছি, ইট ইজ মোর লাইকলি যে সেখানে মানুষজন গুলা বা জেনজি আমরা যাদের বয়স কত 1998 এর পর থেকে যারা জন্ম নিছে টিল 2005 পর্যন্ত প্রবাবলি, ইফ আই এম নট রং বা ইনফরমেশন। সো এরা আগামী যেই সব রিলেশনশিপ গুলোতে যাবে সেখানে দীর্ঘস্থায়ী হবে কি হবে না। সো মোশনটা নিয়ে কারো কি কোনো কনফিউশন আছে? থাকলে বলতে পারি, আদার দেন দ্যাট 2-3 মিনিট একটু ভাবি অপোজিশন থেকে আমরা অ্যাকচুয়ালি কি প্রুফ করব, প্রুফ করার জন্য কি কি মেকানিজম লাগবে, এবং যে জিনিসটা প্রুফ করবো সেটাকে ক্যারেক্টারাইজ করবো কিভাবে। কারো কোনো প্রশ্ন থাকলে এট এনি পয়েন্ট ইন টাইম। মোশন ক্লিয়ার। ওকে, একটু ভাবি সবাই 2 মিনিট। বাই দি টাইম আমি প্রেডিক্ট মোশন নেওয়ার সব থেকে বড় কারণ কি, রাইট নাও আই ফাউন্ড আউট যে ডিবেটারদের মধ্যে সব থেকে বেশি স্ট্রাগলিং দেখা যায় প্রেডিক্ট মোশনে ডিবেট করার টাইমে, বিকজ কোনো একটা জিনিস যখন আমরা অ্যাজিউম করতেছি এটা হবে, এটা প্রুফ করার জন্য টনস অফ মেকানিজম লাগে। বিকজ আমি একটা ক্লেম করতেছি এটা হবে, সেটা একটা অ্যাভারেজ মানুষকে, যে মানুষটা জাজমেন্টে বসে আছে তাকে বোঝানোর জন্য অনেক মেকানিজম দিয়ে প্রুফ করতে হয় কেন এটাই হয় মোর লাইকলি। সো এই যে লাইকলিহুড অ্যানালিসিসের কথা আমরা বলি, সেটা আমাদের ক্যারেক্টারাইজেশন এবং মেকানিজম দুইটা জিনিসকে টাইব্যাক করে প্রুফ করতে হেল্প করে। সো দ্যাট ইজ ওয়াই প্রেডিক্ট মোশন ইজ কুড বি একটা ভালো প্র্যাকটিস মেথড যেটা দিয়ে আমরা আমাদের ক্যারেক্টারাইজেশন বা মেকানিজম দুটো জিনিসকে স্ট্রং করতে পারি। এখন কেউ কি বলতে পারে যে ঠিক আছে অফ থেকে আমাদের তাহলে ওয়ে অফ অ্যাপ্রোচটা কিরকম হবে? এনিওয়ান? দীর্ঘস্থায়ী সম্পর্কে জড়াবে না, দীর্ঘস্থায়ী সম্পর্কে জড়াবে না। হুম, আচ্ছা আমি শুরু করি। থিঙ্ক অ্যাবাউট এই মোশনটা যখন দেওয়া হয়েছে, আমরা যেহেতু দীর্ঘস্থায়ী সম্পর্কের কথা বলতেছি, জেনজি রাইট নাও 2026 সালে এদের মোরাললেস বয়স কিরকম হইতে পারে 18 থেকে 25 বা এই টাইপের রেঞ্জেরই। এদের লং টার্ম রিলেশনশিপ গুলোতে পার্সিউ করার টাইমে মোস্ট লাইকলি এরা ইদার বিয়ে করার জন্য রিলেশনশিপ গুলোতে পার্সিউ করবে, অথবা যারা প্রেমও করে এরাও যখন পার্সিউ করবে তখন তারা এইরকম বয়স রেঞ্জের মধ্যেই থাকবে। মানে এই ডিবেটটা হইতেছে আজ থেকে 10-15 বছর পরে মানুষজনের অবস্থা কিরকম হবে। তো এভরি সিঙ্গেল টাইম গভর্নমেন্ট থেকে সব থেকে বড় লাইন অফ অ্যাটাক যেটা আসতে পারে দ্যাট ইজ, আমরা কি তাহলে 10-15 বছরের রিলেশনশিপ যাওয়া মানে একটা জায়গায় লক ইন থাকা? যেহেতু বর্তমান সময়ের ইয়াং জেনারেশন জেনজি এরা অনেক শর্ট অ্যাটেনশন স্প্যানের হয়, এরা এত বেশি ধৈর্য নিয়ে ক্যালকুলেট করে কোনো জিনিস ডিসাইড করতে পছন্দ করে না, এদের অনেক বেশি ইম্পালসিভ ডিসিশন বা ইম্পালসিভ ওয়ে অফ অ্যাপ্রোচ থাকে। সো what we can simply contextualize few things. One, এই রিলেশনশিপটা it doesn't has to be your first love. মানে কি? মানে think about যখন আমরা টিনেজ পিরিয়ডে থাকি, সো টিনেজ পিরিয়ডে মানুষজন অনেক রিলেশনশিপে অবটেইন করে কিংবা নানান আশেপাশে মানুষজনকে দেখে, সেখানে আউট অফ নোওয়্যার জীবনের মানে আলটিমেট পার্টনারের সাথে যাওয়ার আগেই জাস্ট একটা এক্সপিরিয়েন্সের থ্রুতে মানুষজন যায়, এবং যেটা থ্রুতে মানুষজন এমন একটা এক্সপিরিয়েন্স গেইন করে যেটা তার পরবর্তী লাইফের জন্য সে মাল্টিপল পর্যায়ে যেতেও পারে। তার মানে আমি যেটা প্রুভ করতে চাইতেছি সেটা হচ্ছে এই যে লং টার্ম রিলেশনশিপে পার্সিউ করবে, এইটা ইট ডাজন্ট হ্যাজ টু বি ইয়োর ফার্স্ট লাভ। হইতে পারে তিনি যে আপনি কোনো একটা প্রেম ভালোবাসা অবটেইন করছেন, তারপরে সেটা ওয়ার্ক করে নাই, দ্বিতীয়টা হয়েছে, তৃতীয়টা হয়েছে, বাট আলটিমেটলি আমরা পরবর্তীতে যখন 20-25 বা 26 বছর বয়স, তখন এমন কোনো রিলেশনশিপে পার্সিউ করতেছি যেখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে তার সাথে আমার বিয়ে শাদী করে রেস্ট অফ দ্য লাইফ কাটানো, অথবা একসাথে অনেক বছর থাকা। সো এইটা দ্বারা আপনি যেটা প্রুভ করতেছেন ইন আওয়ার ওয়ার্ল্ড বা অপোজিশন সাইডেও এক্সপ্লোরেশন অর দি ট্রায়াল অ্যান্ড এরর এর অনেক সুযোগ আছে। বিকজ গভর্নমেন্ট বারবার বলবে আমাদের যে কোনো একটা রিলেশনশিপে যাওয়ার পরও মনে হইতেই পারে যে দিস পার্সন ইজ নট দ্য পারফেক্ট, বিকজ সোশ্যাল মিডিয়া ন্যারেটিভস অ্যান্ড নর্ম
এমন ভাবে প্রেম ভালোবাসাকে পোর্ট্রে করে, আমরা রিয়েল লাইফে আমাদের পার্টনারদের সাথে সেই জিনিসটা কম্পেয়ার করে দেখি যে আমার পার্টনারও আমাকে সেইভাবে ট্রিট করতেছে কিনা। যদি না করে তখন আমরা ফিল করি উই আর নট উইথ দ্য বেস্ট পার্টনার, তখন আমাদের মনে হয় না এই রিলেশনশিপে থাকার কোনো মানে নেই। অলওয়েজ উই আর কম্পেয়ারিং আওয়ারসেলফ উইথ দ্য ট্রেন্ড, যেটা এই জেনজিদের মধ্যে অনেক বেশি প্রকট। সো অপোজিশন থেকে আপনি এটা এইভাবে ডিল করতে পারেন, ইয়েস a trial and error and exploration you can do multiple times, but at the end of the day যখন আপনার 3-4টা এরকম ট্রায়াল এন্ড এরর হয়ে গেছে, probably you are going to settle down for a longer time, অথবা একটা আলটিমেট সলিউশন বা আলটিমেট কম্প্রোমাইজেশন। তো তখন আমি একসাথেই করব। তো এইটা হচ্ছে একটা ক্ল্যারিফিকেশন, নেসেসারিলি আমরা কোনো কেস বা আর্গুমেন্ট বানাইতেছি না যেখান থেকে আমাদের কেস বা আর্গুমেন্টেশন শুরু হবে। সো নাও কামিং টু দ্য ফ্যাক্ট, কেন মানুষজন 15 বছর বা এত লং টার্ম রিলেশনশিপে পশ্চিমা বিশ্বে স্পেসিফিক্যালি থাকতে চাবে না, যেটা নিয়ে গভর্নমেন্ট বারবার আর্জিউ করবে। ইট ইজ লাইক ইজিয়ার টু সে যে ওয়েমেন এম্পাওয়ারমেন্ট এখন অনেক বাড়তেছে। থিঙ্ক অ্যাবাউট বাংলাদেশের মতো বা এশিয়ার যে সেকেন্ড ওয়ার্ল্ডের দেশগুলো রয়েছে, সেখানে যতটা না নারীর ক্ষমতায়ন বা নারীর সুযোগ সুবিধা আমরা দেখি, তার থেকে ওয়েস্টে আরো অনেক বেশি পরিমাণে বাড়তেছে। যার কারণে ওয়েমেন এম্পাওয়ারমেন্ট যখন বাড়ে, তখন ইট ইজ মোর লাইকলি ওয়েস্ট বা এইসব জায়গায় নারীদের প্রতি অ্যাবিউজ হওয়া বা টর্চার হওয়ার চান্সেসের পরিমাণ কম। যদি এটা সত্যি হয়, তাহলে নারীরা অনেক বেশি ক্ষমতায়নের সুযোগ পাবে এবং তারা এম্পাওয়ার্ড হয়ে কর্পোরেট হায়ারার্কিতে তারা অনেক আর্ন করতে পারবে, আরো কেপেবল হবে, আরো এম্পাওয়ার্ড হবে। এতে করে যেটা হবে, এরা ইট ইজ মোর লাইকলি তারা এক পার্টনারের সাথে কম্প্রোমাইজ করে, যেটা হিস্টোরিক্যালি হয়ে আসছে, এরা একসাথে এক পার্টনারের সাথে দীর্ঘদিন থেকে আসছে, এই টাইপের টেন্ডেন্সিতে তারা অপটিং করতে চাবে না। এখন দেখেন, এটা জিনিস কিন্তু সাবজেক্টিভ, হইতেও পারে নাও হইতে পারে, এক এক মানুষ এক এক ভাবে ডিজাইন হয়। হাউ উই ক্যান প্রুভ বা হাউ উই ক্যান ফ্লিপ ইট, যেটাকে আমাদের ক্যারেক্টারাইজেশন বা কন্টেক্সচুয়ালাইজেশন হিসেবে হেল্প করা যায়। দুই পৃথিবীতে যেটা মিউচুয়াল, অর্থাৎ গভর্নমেন্ট এবং অপোজিশন, দুই পৃথিবীতে যেটা সত্যি, সেটা হচ্ছে দেয়ার ইজ অ্যান ক্যাপিটালিস্টিক আউটবার্স। মানে কি? মানে সারা দুনিয়ার মানুষজন কর্পোরেট রেট রেসের মধ্যে নিজেকে ইনভলভ, সবার জীবনের প্রায়োরিটি একটাই, তোমার জীবনের আলটিমেট ওয়ার্থ হচ্ছে টাকা কামানো, তুমি কতটা আর্ন করো দ্যাট ম্যাটার্স। এটা যদি ট্রু হয়, তাহলে আমরা যেভাবে কন্টেক্সচুয়ালাইজ করতে পারি, সিস্টেম্যাটিক্যালি, বায়োলজিক্যালি অথবা ফিজিক্যালি নারীরা লেস কেপেবল টু ডু মোর ফিজিক্যাল ওয়ার্ক। এখন কর্পোরেশন গুলো কি বলে চিন্তা করে দেখেন, যত বেশি তুমি ওভার টাইম বা যত বেশি তুমি ওয়ার্ক আওয়ার করতে পারো, ওয়ার্ক টাইম মেনটেন করতে পারবা, তত ইউ আর মোর প্রোডাক্টিভ, তত ইউ আর আর্নিং মোর। এটা গেল ওয়ান ফর্ম অফ সিনারিও। অ্যানাদার থিং ইজ, ক্যাপিটালিজমের সব থেকে খারাপ সমস্যা যেটা ওয়েমেনদের ক্ষতি করে, সেটা হচ্ছে ওয়েলথ অথবা ল্যান্ড ওনারশিপ। মানে সম্পদের উত্তরাধিকারী, মালিকানা, এই সকল জায়গায় নারীদেরকে এখনো সুযোগ দেওয়া হয় না। এবং অনেক অনেক জিনিসে হয়তো এখনো তাদের ইনহেরিটেন্সের উপর ডিপেন্ড করতে হয়, মানে বাবার সম্পত্তি কত পার্সেন্ট পাবো, এই টাইপের জিনিসপাতিগুলো। ইনফ্যাক্ট ইন দ্য নিউ ইয়র্ক এইরকম জায়গায়ও সিস্টেমেটিক্যালি যারা ওই যে ফ্ল্যাট ওনার আছে, অ্যাপার্টমেন্ট ওনার আছে, ওরা ওদের নেম ট্রান্সফার বা ওদের এই সকল সম্পদের বিভাজনে নারীদেরকে ওরা বিভাগ ভাগ বটরা গুলো করে না। এবং এখন পর্যন্ত যে ল্যান্ড ওনাররা আছে মেল ডমিনেটেড সোসাইটিতে, ওরা মেলরাই নিজেদের কাছে সম্পদগুলো রেখে দিচ্ছে। হুইচ মিনস ওয়েমেনটাও তো জানে আমার সেলফ ওয়ার্থ ডিটারমাইন্ড হয় আমি কতটুকু টাকা আর্ন করি সেটার উপর বেস করে। এবং সিস্টেম্যাটিক্যালি আমার কাছে লেস অপরচুনিটি এবং লেস স্ট্রাকচারাল অপরচুনিটি আছে টু আর্ন মোর। তখন যেটা হবে, ওয়েমেনটা চিন্তা করে দেখবে, আমি যদি লেটস সে নিউ ইয়র্ক অথবা লস এঞ্জেলসে একটা অ্যাপার্টমেন্টে রেন্ট করতে চাই, সেই অ্যাপার্টমেন্ট রেন্ট করতে গেলে think about the renting cost plus lifestyle cost, very expensive, right? So এইটা আমি একা কষ্ট করে আর্ন করে যেই টাকা উপার্জন করব, করে লিভিং স্ট্যান্ডার্ড বানাবো, ইনস্টেড যদি আমি একটা লং টার্ম পার্টনারের সাথে পার্সিউ করি, তাহলে আমার এই জিনিসটা কম্বাইন্ড আর্নিং এর থ্রুতে অনেক অনেক বেশি ইজিয়ার হবে। নাও খেয়াল করে দেখেন, দিস ইজ আ ক্লেম, নোবডি নোস এটা কি সত্যি হবে কি হবে না। নাও কামিং টু দ্য লাইকলিহুড অ্যানালিসিস অর দ্য মেকানিজম। দ্য মেকানিজম বিহাইন্ড ইজ, এখন আপনি বলবেন
যে ওই যে ডিসকাশনটা শুরু করছিলাম যেখানে ক্যাপিটালিস্টিক আউটবার্স দুই পৃথিবীতে মিউচুয়ালি এক্সক্লুসিভ। ক্যাপিটালিজম আপনাকে এটাই শিখাইতেছে যত বেশি ম্যাটেরিয়ালিস্টিক হওয়া যায় তত জীবন মিনিংফুল। ম্যাটেরিয়ালিস্টিক বলতে কি বোঝাচ্ছে, মানে ফ্যান্সি জিনিসপাতি কিনা, কিংবা রিক্রিয়েশন, বা যখন আমি ব্রেক নিতেছি কফি শপের ফ্যান্সি কফি শপে কফি কফি খাওয়া, কিংবা কোনো ফ্যান্সি লাক্সারি প্রোডাক্ট কিনা, একটা আইফোন কিনা, এই অল অফ দ্য থিংস আর ইয়োর সেন্স অফ মিনিং, অথবা এগুলো আমাদের হ্যাপিনেসের মাপকাঠি হওয়া উচিত। তো এটা যেহেতু আগামীতে আরো বাড়বে এবং নারী পুরুষ দুইজনই এটা চাবে, সেক্ষেত্রে ইট ইজ মোর লাইকলি এরা দুইজন নিজেদের যদি একসাথে লং টার্ম রাখতে পারে, তাহলে দুইজনের কম ইফোর্টে বেশি টাকা জেনারেট করে হ্যাপি হওয়াটা ইজিয়ার, বিকজ সবাই ম্যাটেরিয়ালিস্টিক হচ্ছে, ম্যাটেরিয়ালিস্টিক হবে। সো দিস ইজ হাউ ইউর মেকানিজম প্রুভস দ্য ক্লেম। আনটিল অর আনলেস আমি এই মেকানিজমটা না দিয়ে জাস্ট বললাম যে না, ওরা তো দুজন একসাথে থাকলে টাকা পয়সা সেভ হবে, বা টাকা পয়সা নিয়ে স্ট্রাগল করা ইজিয়ার হয়েছে, দ্যাট ইজ ওয়াই ওরা একসাথে থাকবে। সো এইটা প্রুফ করা ডিফিকাল্ট আনটিল অর আনলেস আমি এই মেকানিজমটা দিতেছি, ইট গেটস ক্লিয়ার টু ইট। ওকে, সো এটা গেল ওয়ান ফর্ম অফ অ্যানাদার কন্টেক্সচুয়ালাইজেশন। ওকে, নাও কামিং টু দ্য ফ্যাক্ট যে এটা আরো একটা লাইকলিহুড বা আরো একটা মেকানিজম আমরা দেই আরো স্ট্রঙ্গার বানানোর জন্য। স্ট্রঙ্গার আমরা এভাবে বানাইতে পারি, একটু যদি চিন্তা করে দেখেন, সেটা হচ্ছে প্রিভিয়াসলি হিস্টোরিতে মানুষরা কেন সংঘবদ্ধভাবে বসবাস করা শুরু করে। Why humans used to live together? Not necessarily within male or female partner, just ওই যে স্টোন যুগ বা পাথর যুগের সময় বা যারা কেভম্যান ছিল তারা কেন একসাথে থাকা শুরু করলো। তারা তো আগে সেপারেটেড বাই স্ক্যাটার্ড ছিল। The reason only is shared benefit. এটার মানে কি? এইটার মানে হচ্ছে মানুষজন যখন দেখলো আমরা যদি সংঘবদ্ধভাবে থাকি, কয়েকটা কমিউনিটি একসাথে মিলে, তাহলে যেটা লাভ হয় আমরা কাজ ডিভাইড করে নিতে পারি। যদি আমরা কাজ ডিভাইড করে নেই তাহলে অল্প ইফোর্টে বেশি টাকা আর্ন করা যায়। টাকা তো ছিল না, কেভম্যানের কথা বলতেছি, কেউ হয়তো শিকার করতে গেল, কেউ হয়তো ওয়েমেনরা হয়তো ওই যে ঘরে বসে কৃষি কাজ করলো, যেটা হিস্টোরিতে বলা হয় ওয়েমেনরা কৃষি কাজ আবিষ্কার করছে। তখন যেটা হয় তাদের শেয়ার্ড ইন্টারেস্ট একসাথে যখন মিলে, তখন ইট ইজ মোর লাইকলি তারা একসাথে বসবাস করার ট্রেন্ড বা টেন্ডেন্সি গুলো শো করে। দ্যাট ইজ ওয়াই যেহেতু ভবিষ্যৎ জীবনে টাকা আর্নিং করা বা অপরচুনিটি গুলা এরকম ভাবের উপর দাঁড়ায় থাকবে যে তোমার শেয়ার্ড ইনকাম বা তোমার ওয়ার্থ হচ্ছে কেবলমাত্র এই মনিটারি বেনিফিটের উপর ডিপেন্ডেন্ট, তখন ইট ইজ মোর লাইকলি আমরা শেয়ার্ড ইন্টারেস্ট গুলো অ্যালাইন করে সেই টাইপের পার্টনার গুলো চুজ করে আমরা সেই টাইপের মানুষজনকে পার্টনারকে নিয়ে নিজের জীবনটা সহজ করতে চাবো, যার সাথে আমার বিলিফ সিস্টেম গুলো অ্যালাইন্ড হয়। ওকে, সো হিয়ার ইজ দুইটা মেকানিজম দিয়ে এই ক্লেমটা প্রুভ করার চেষ্টা করলাম। ওকে, এখন একটু আগাই। এখন থিঙ্ক অ্যাবাউট গভর্নমেন্টের কথাবার্তাগুলো ডিল করে মোশনটা একটু আরেকবার মনে করাই। থিঙ্ক অ্যাবাউট গভর্নমেন্ট তো ইজিলি বলবে যে এখন আর এইসব কনজারভেটিভ বিলিফ সিস্টেমে কেউ বিশ্বাস করে না, হুক আপ কালচার কিংবা ধর্ম টর্ম এগুলা নিয়েও তো ওয়েস্টে মানুষ কেয়ার করতেছে না। তো ওয়াই মানুষজন এগুলা নিয়ে কেয়ার করা শুরু করবে যে আহ, আমার একসাথে থাকতে হবে। এতক্ষণ পর্যন্ত যা বলছি জাস্ট এইটুকু বাদ দিয়ে এই অ্যানালিসিসটা অপোজিশন থেকে কিভাবে ডিল করবে এটা একটু ভাবি। ওকে, যদি কারো মাথায় না আসে আমি হেল্প করি। থিঙ্ক অ্যাবাউট গল্ফ তো বারবার বলবে ওই যে ফেমিনিজম আপরাইজ এবং নারীরা এখন মোর লাইকলি একজনের সাথে আসক্ত থাকবে না, কিংবা পুরুষের ক্ষেত্রেও এটা সেম, বিকজ ওরা এখন অনেক বেশি সোসাইটাল ভ্যালু থেকে দূরে সরে যাইতেছে। দ্যাট মিনস আমরা এটাকে টাইব্যাক এভাবে করতে পারি, যখন দেয়ার ইজ এ ফেমিনিস্টিক আপরাইজ, এটার মানে হচ্ছে ওয়েমেনদের বেটার অ্যাবিলিটি আছে টু চুজ দ্য রাইট পার্টনার। এবং যখন ফেমিনিস্টিক আপরাইজ, তখন এটার মানে এটাও
সমাজে প্যাট্রিয়ার্কি বা যারা টক্সিক পুরুষ মানুষ আছে তাদের সংখ্যাও কমতেছে, এবং তারাও ধীরে ধীরে এই নারীদের এম্পাওয়ারমেন্ট করা কিংবা নারীদের রেসপেক্টফুলি ট্রিট করা এইসব জিনিস বা এইসব শিক্ষা ব্যবস্থা নৈতিকতার সাথে নিজেদেরকে অ্যালাইন করতে পারতেছে। তার মানে ইট ইজ মোর লাইকলি তারা তাদের কম্প্যাটিবল পার্টনার চুজ করতে পারবে। এবং দিস ইজ হাউ ইউ আর ক্যারেক্টারাইজিং যে আগামী 10 থেকে 15 বছর পর যেই নারী বা পুরুষদেরকে আমরা পার্টনার হিসেবে লং টার্ম রিলেশনশিপে অবটেইন করতে দেখবো তাদের টেন্ডেন্সি গুলো কিরকম হবে। সো দ্যাট ইজ ওয়াই তারা তাদের কম্প্যাটিবল পার্টনার চুজ করতে ইজিলি পারবে। দিস ইজ ওয়ান ফর্ম অফ লাইকলিহুড। অ্যানাদার থিং ইজ আপনার ফেমিনিজম আপরাইজিং জাস্ট বিকজ হবে দেখে দ্যাট ডাজন্ট মিন আমার সোসাইটাল নর্ম অর দ্য রিলিজিয়ন এইসব জিনিস ভ্যানিশ হয়ে যাবে। বিকজ ইসলাম ধর্ম বাদ দিয়েও যারা ক্যাথলিক, খ্রিস্টান বা অন্য আদার ধর্মতেও এই টাইপের ন্যারেটিভ গুলো অনেক অনেক বেশি প্রকট যে জাস্ট আমার ফ্যামিলিকে কেন সবসময় প্রায়োরিটি দেওয়া উচিত, এবং ফ্যামিলি মিনস আমার ওই একজন পার্টনারের সাথে এন্ড অফ দ্য মাই লাইফ কাটায় দেওয়া এবং তার সাথে কিডস নেওয়া, নিজের বংশ পরম্পরায় এয়ার বানানো। সো দিস ইজ হাউ ন্যারেটিভ গুলা যে একটা দুইটা ন্যারেটিভের উপর বেস করেই সমাজে আগাবে, দ্যাট ইজ আনট্রু। ওকে, আরো যেভাবে আমরা বলতে পারি যে ফেমিনিজম আপরাইজিং যতই হোক না কেন হিউম্যানের একটা ইনহেরেন্ট টেন্ডেন্সি আছে, দ্যাট ইজ ফর সে সবসময় ক্রেভ করে তার ওয়ান ট্রু লাভের প্রতি, যেটা তাকে এইরকম একটা মানুষকে সবসময় চেস করতে ইনফ্লুয়েন্স করে, যেমন একটা মানুষ আছে যার সাথে আমার রেস্ট অফ দ্য লাইফ কাটায় দিয়ে আমার লাইফের ফুলফিলমেন্টটা আমি ডিরাইভ করবো। সো ইয়েস, গভর্নমেন্টের দুনিয়ায় একটা দুইটা হয়তো ন্যারেটিভ আছে যেটা আপনাকে ইনফ্লুয়েন্স করে যে ইয়া পার্মানেন্ট রিলেশনশিপ অথবা বিয়ে শাদী করা ইজ নট সামথিং লুক কুল, বাট আরো 100 আদার ন্যারেটিভ আছে যেটা এই টাইপের মেসেজ দেয় যে কেন লং টার্ম রিলেশনশিপে অপ্ট ইন করা উচিত। সো অল অফ দ্য থিংস আর মেকানিস্টিক্যালি প্রুভ যে কেন দেয়ার ইজ মোর চান্স যে এই জেনজিরা মোর অ্যান্ড মোর রিলেশনশিপ গুলোতে অপ্ট ইন করবে। সো দিস ইজ হাউ একটা মোশনের থ্রুতে আমরা দেখলাম কিভাবে করে টেন্ডেন্সিটা অনেক বাড়বে এবং মানুষজনের মধ্যে এই লং টার্ম রিলেশনশিপে জড়ানোর প্রবাবিলিটিটা আমরা দেখতে পাবো। তো ইয়া, এই মোশন নিয়ে ডিসকাশন শেষ। এই মোশন রিলেটেড কারো কোনো কোশ্চেন আছে বা কোথাও কোনো কিছু বুঝতে পারি না এরকম কিছু, এনিথিং? আচ্ছা, এটা তো হচ্ছে জাস্ট হচ্ছে আমরা ক্যারেক্টারাইজ করতেছি, মানে কমন ক্যারেক্টারিস্টিক, মানে হচ্ছে কোন একটা সাইড থেকে না, রাইট? না না না, আমরা অপোজিশন থেকে করতেছি। এই যে শুরুতেই বলছি তো, ওকে, যদি ওকে। এই মোশনটা আমাদের অপে দেওয়া হয় তাহলে আমরা কি করবো, এবং এই যে আমি কয়েকটা জিনিস তো ধরলাম গভর্নমেন্ট এটা এটা বলবে, সেক্ষেত্রে আমরা কি করবো? ওকে, ফাইন। তো হচ্ছে ধরেন মানে 5 মিনিটের স্পিচের মধ্যে যে এলো, আমি হচ্ছে এই ফ্রেমিংটা কিভাবে আর কি দাঁড় করাবো, ফ্রেমিং, তারপর হচ্ছে রিভার্টাল, তারপর হচ্ছে আমার আর্গুমেন্ট শো করা, এগুলো আর কি। আচ্ছা, যখন আপনি লিডার অফ অপোজিশন তখন ডেফিনেটলি আপনার মাথায় কয়েকটা জিনিস ব্রেক টাইমে আপনার টিমমেটদের সাথে ডিসকাস করা থাকতে হবে, দ্যাট ইজ গভর্নমেন্ট এই ডিবেটে কি কি বলবে, এবং আপনার কেস বা আর্গুমেন্ট শুড বি ক্রিয়েটেড আপন দোজ থিংস। মানে গভর্নমেন্ট এই এই জিনিসগুলো বলবে, সেইটার এগেনস্টে আমার কেসগুলো রেডি করা। দ্যাট ইজ ওয়াই অফেন টাইম ইউ ডোন্ট ইভেন হ্যাভ টু ডিরেক্টলি রিবাট যে ও এটা বলছে এটা হয় না, ও এটা বলছে এটা হয় না। আপনার কেসটাই এমন ভাবে তৈরি করা থাকতে হবে যাতে সেটা আপনার যে কোনো অপোজিশন টিম, গভর্নমেন্টে থাকলে গভর্নমেন্ট, অপোজিশনে থাকলে গভর্নমেন্টের কেসকে ডিল করে। সো দ্যাট ইজ আ ডিফারেন্ট ডিসকাশন যে কেস কনস্ট্রাক্ট কিভাবে করতে হয়, ওটা নিয়ে আলাদা একটা সেশনই লাগে। বাট আমি যেটা বুঝতে চাইতেছি সেটা হচ্ছে সবসময় ডিরেক্ট রিবাটাল দেওয়া প্রয়োজন পড়ে না। অফেন টাইম আপনি একটা কোনো কেস অ্যানালিসিস করার পর বলতে পারেন যে আমার এই অ্যানালিসিসটা শেষ, গভর্নমেন্টের কেস ছিল এইটা, বাট এই কেসটাকে আমি এভাবে ডিল করে ফেলছি উইথ মাই কেস। এটা হচ্ছে ইন্টিগ্রেটেড রিবাটাল বল। এভাবে ওয়ান ফর্ম অফ ওয়েতে আপনি এটা করতে পারেন। আদার দেন দ্যাট আপনি জাস্ট এইভাবে স্প্লিট করে রাখতে পারেন, যখন আমরা সেলফ টাইমারে কাউন্ট করি 1 বা 2 মিনিট আই উইল স্পেন্ড অন রিবাটিং দেম, এন্ড এরপর আমি আমার কেসগুলো অ্যানালিসিস করব। এটুকু কি বুঝছি? হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার। ওকে, আর কারো কোনো প্রশ্ন?
ওকে ওকে আচ্ছা লেটস সে আরেকটা মোশন দেখি। হুম, 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 হুম। কি টাইপের মোশন নিব? অলরাইট 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 এটা একটা গল্ফ স্টেপ নিব, এরকম একটা মোশন নিব। আচ্ছা এটা এইচজিডিসি এর মোশন, এইচজিডিসি রাউন্ড 1, এই তো লাস্ট উইকেন্ডের টুর্নামেন্ট। দিস হাউস রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি অবিশ্বাসের সাম্প্রতিক উত্থানকে বিরোধিতা করে। হ্যাঁ, সো এটা আমরা গভে ব্রেক নিব রিগার্ডিং ক্যারেক্টারাইজেশন, রিগার্ডিং মেকানিজম। তো মোশনটা আমি একটু বুঝাই দিই। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি অবিশ্বাস এজ ইন আমরা ধরে নেই এনিথিং দ্যাট ইজ গভর্নমেন্ট অর্গানাইজেশন ইজ ব্যাড, সাচ অ্যাজ পাবলিক বিশ্ববিদ্যালয় হইতে পারে, পাবলিক ব্যাংক হইতে পারে, সরকারি ব্যাংক হইতে পারে, তারপর সরকারি যে কোনো প্রতিষ্ঠান বাফুফে এই টাইপের জিনিসও হইতে পারে, এনিথিং। এবং অল অফ দ্য পিপল এরা একটা কন্টিনিউয়াস ডিস্ট্রাস্ট তৈরি করতেছে, এবং সেটা এই ডিবেটটা কিন্তু অল অ্যাবাউট সাম্প্রতিক উত্থানকে নিয়ে। ঠিক আছে, সেই সাম্প্রতিক উত্থানটা কেন খারাপ এবং ওয়াই ইউ অপোজ ইট ইনস্টেড অফ সাপোর্টিং ইট। মোশনটা কি বুঝতে কারো অসুবিধা আছে, অথবা কারোর মাথায় এনিথিং? মোশন ক্লিয়ার। 1-2 মিনিট ভাবি, কিংবা বাই দ্য মিন টাইম কারোর মাথায় কিছু চলে আসলে বলি। ড্রিল করতে হবে, বিকজ ডিবেটিং ইজ অল অ্যাবাউট চিন্তা করা। আনটিল অর আনলেস আমি যদি একটানা সেশন নিয়ে যাই, আমি জাস্ট আমার আইডিয়াগুলো আপনাদের মাথায় ডাম্প করে দিলাম। নিজের মাথায় একটু প্রেশার দেন, চিন্তা করেন, একসাথে প্রেপ নেই, তাইলে হচ্ছে দ্যাট উইল বি লার্নিং আর কি। ওকে, লেটস স্টার্ট। থিঙ্ক অ্যাবাউট এই সাম্প্রতিক উত্থানটা, এই মোশনটা দেওয়ার একটা স্পেসিফিক কারণ আছে। কারণ হচ্ছে এই সাম্প্রতিক উত্থানটাকে ক্যারেক্টারাইজ করতে হবে, এবং হেয়ার ইউ নিড টু বি ভেরি ভেরি স্মার্ট, বিকজ আনটিল অর আনলেস গভর্নমেন্ট থেকে এটাকে আমরা প্রপার ক্যারেক্টারাইজ করতেছি, আমাদের জিততে কষ্ট হয়ে যাবে। সো ওয়ান ফর্ম অফ ক্যারেক্টারাইজেশন উড বি এই সাম্প্রতিক উত্থানটা ইজ টেম্পোরারিলি অর প্রাইমারি বেসড অপন মব জাস্টিস। কিরকম দেখতে জিনিসটা? ইট ইজ লাইক আমরা দেখছি না এইচএসসি 24 না কোনটা জানি, পোলাপান ওরা সচিবালয়ের সামনে গিয়ে প্রোটেস্ট করতেছে, ওদের এইচএসসি ক্যান্সেল করতে হবে আর অটোবাস দিতে হবে কিছুটা একটা। এই পার্সন গুলা লিটারালি ডোন্ট ইভেন নো অ্যাবাউট দ্য কনসিকুয়েন্সেস, সামনে কি হবে এবং এটা দিয়ে অ্যাকচুয়ালি ফিজিবল কিনা, কিংবা ওই যে বন্যার টাইমে যখন সারা দেশে ওই যে সিলেট বা ওইসব জায়গায় বন্যা হইতেছিল, স্টিল তারা এইচএসসি পরীক্ষা চালায় নিতে চাচ্ছিল, এরকম একটা পার্টি আছে। So all of the people don't even care about the larger portion or retrospectively. এটা গেল one form of characterization. Why it is true? এই যে দেখেন, আমি যে কোয়েশ্চেন করলাম why it is true, now I am demanding structural reason, এবং এটা হচ্ছে মেকানিজম যেটা এই ক্যারেক্টারাইজেশনটা যে সত্যি এটা প্রুফ করবে। ডিবেটাররা যেটা ভুল করে এইটুকু পর্যন্ত রেখে ছেড়ে দেয় যে আপ টু দ্য জাজ, যে না আমি এটা বলছি তো আপনি এটা বিশ্বাস করেন। ইউ শুডন্ট বি ডুইং দ্যাট। তোমাকে এটা বলার পরপরই মেকানিজম বা স্ট্রাকচারাল রিজন দিতে হবে যে আমি যে ক্লেমটা করতেছি ইট ইজ ট্রু। সো নাও ইউ আর ক্যারেক্টারাইজিং, নাও ইউ আর গিভিং দ্য মেকানিজম
কেন এটা ট্রু? বিকজ মোস্ট অফ দ্য পিপল যারা এই সব জায়গায় পার্টিসিপেট করতেছে, ওই যে সেম অ্যানালিসিস, দিজ আর জেনজি, এরা শর্ট টার্মে চিন্তা করে, এরা কোনো রিসার্চ করে না, এদের অ্যাটেনশন স্প্যান ইজ ভেরি ভেরি লো, এরা এমন টাইপের ডিসিশন গুলো নেয় যেটা ওদের মনে হয় ইনস্ট্যান্ট এন্ড ইম্পালসিভলি নিলে ভালো। সেকেন্ডলি, এই মানুষজনগুলোর মধ্যে সেলফিশ বিহেভিয়ার ইজ ভেরি ভেরি প্রকট, বিকজ রাইট না ওই যে ক্যাপিটালিস্টিক আউটবার্স্টের কারণে সবাই কেবল নিজেরটা নিয়ে চিন্তা করে এবং মানুষজনের মধ্যে সোশ্যাল বন্ডিং গুলো কমে যাইতেছে। সো সোশ্যাল বন্ডিং বা সিম্প্যাথি ইম্প্যাথি যখন কমে যায়, মানুষজন সেলফিশ বিহেভিয়ারের প্রতি মোর অ্যান্ড মোর লাইকলি অবটেইন করে। মব জাস্টিস কেন ট্রু? বিকজ এই সাম্প্রতিক উত্থানটা, দিস ইজ আ ট্রেন্ড। এই ট্রেন্ড মানে হচ্ছে, আমি দেখতেছি আমার আশেপাশের মানুষ এই 8-10টা কাজ করতেছে, সিমিলারলি যেহেতু এরা শর্ট টার্মে চিন্তা করে, এরা এটার রুট কজটা দিকে ফোকাসই করে না। তো আমি যখন রুট কজ বা এই জিনিসটার পিছনে অ্যাকচুয়ালি ব্যাক এন্ডে রাষ্ট্রীয় কি কি জটিলতা আছে, কিংবা আমার হয়তো একটা জিনিস করলে ভালো হয়, বা কক্সবাজারের একটা স্টুডেন্টের জন্য এটা করলে হয়তো ভালো হয় না, এই সকল জিনিস আমি হয়তো চিন্তা করতেছি না, ক্রিটিক্যালি থিঙ্ক করতেছি না। সো রুট কজ গুলোর দিকে ফোকাস আমার থাকে না। দ্যাট ইজ ওয়াই ইট ইজ মোর লাইকলি যে এরা মব জাস্টিসের মতো জিনিসগুলো পার্সিউ করতে চায়। সো দিজ আর দ্য মেকানিজম যেটা এই ক্যারেক্টারাইজেশনটাকে ট্রু প্রুভ করে। ওকে, তো এটা গেল ওয়ান ফর্ম অফ ক্যারেক্টারাইজেশন, যেটা দিয়ে আমি এই সিচুয়েশন গুলো এক্সপ্লেন করলাম যে কারা কারা এটাই পার্টিসিপেট করতেছে। ওকে, নাও আমি যদি এই সাম্প্রতিক উত্থানটাকে বিরোধিতা করি, গভর্নমেন্ট মানে অপোজিশন অবভিয়াসলি বলবে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি আপনার অবিশ্বাস আছে দেখাই তো আপনি শেখ হাসিনারে নামাইতে পারছিলেন, জুলাই অভ্যুত্থান হয়েছিল। এখানে একটা স্মার্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক ক্যারেক্টারাইজেশন আপনি করতে পারেন। সেটা হচ্ছে, জাস্ট বিকজ আমরা যদি কোনো কিছুকে অবিশ্বাস করি, ডাজ দ্যাট মিন আমরা সেটার প্রতি কোনো চেঞ্জ আনতে ইনফ্লুয়েন্সড হই? আমি আরো একটু সহজ করে বলি, অবিশ্বাস মিনস অপ্ট আউট, মানে আমার কোনো আশা ভরসাই নাই এটা কোনোদিন কোনো ভালো কাজ করতে পারে। মানে আজ থেকে আরো 4-5 বছর আগে চিন্তা করেন, বাংলাদেশের ফুটবল নিয়ে আমাদের সব আশা ভরসা ডেড, যেটার কোনো সম্ভাবনা আছে, ভবিষ্যৎ আছে, বিকজ অফ করাপশন, বিকজ অফ অল দ্য ডিস্ট্রাস্ট। বাট বিশ্বাস মিনস অপ্ট ইন, মানে কি? মানে আমরা জানি দিস ইজ সামথিং পোটেনশিয়াল, যার মধ্যে ক্যাপাসিটি আছে টু ফাংশন প্রপারলি, বাট সেটা করতে পারতেছে না সামহাও। বিশ্বাস মিনস দেয়ার আর সাম গুড গাইস, গুড গাইস মিনস আমি অনেস্ট লোক বুঝাইতেছি, যারা সিস্টেমের ভালোর মধ্যে আছে, এরা ফুললি করাপ্টেড না, এবং এদেরকে দিয়ে আমি পজিটিভ চেঞ্জেস গুলো আনতে পারি। নাও কামিং টু দ্য কম্পারেটিভটা দেখতে কিরকম, যখন জেনজি বা ইয়াং জেনারেশন কোনো একটা প্রতিষ্ঠানকে বিশ্বাস করে যে ইট ইজ পোটেনশিয়াল, তখনই মোর লাইকলি ও রাস্তায় নেমে প্রোটেস্ট করে, আন্দোলন করে, এবং সেই জিনিসটার চেঞ্জ চায় অর রিফর্ম চায়। সো যখন আমরা রিফর্ম বা শেখ হাসিনাকে নামানো এই সকল জিনিসের এক্সাম্পল গুলো অপোজিশন টিম বারবার বারবার বলতে থাকবে, তখন ইজিলি আপনি 10-15 সেকেন্ডে এই রিভার্সালটা দিয়ে এভাবে ক্যারেক্টারাইজ করে আপনার দিকে প্রুভ করতে পারেন যে অল অফ দ্য প্রোটেস্ট এবং এই সকল ম্যাস রেভলিউশন গুলো হয়েছিল অনলি বিকজ উই বিলিভড ইন দ্য প্রসেস, যে এখানে পোটেনশিয়াল আছে টু গেট চেঞ্জ। দ্যাট ইজ ওয়াই তখন মানুষজন রাস্তায় নেমে আন্দোলন করে। এখন আমি আবার সেম কথাটা বলবো, কেন আপনার এই অ্যানালিসিসটা আমি বিশ্বাস করব? আনটিল অর আনলেস আপনি মেকানিজম দিয়ে প্রুভ করতেছেন why it is true, খুব ইম্পর্টেন্ট, বিকজ মোস্ট অফ দ্য ডিবেটার এইটুক পর্যন্ত রেখে ছেড়ে দিবে। সো why it is true, now coming to the mechanism or the likelihood। এবং সবসময় আপনি হয়তো লাইকলিহুড মেকানিজম পাবেন না, তখন যেটা দিবেন সেটা হচ্ছে কাউন্টার ফিয়াট বা কাউন্টার ফ্যাকচুয়ালও বলে। মানে এটা যদি না হয় তাহলে জিনিসটা দেখতে কিরকম হয়। এটা হচ্ছে, থিঙ্ক অ্যাবাউট, জেনজের মধ্যে একটা পার্টের কিন্তু বিলিফ সিস্টেম এরকম, বাংলাদেশ বা সাউথ এশিয়ার দেশগুলো কোনোদিন কোনো ফিউচারে ভালো কিছু হবে না, বিকজ এরা একটা নষ্ট দেশ, এখানে সিস্টেমের সবাই করাপ্টেড, সবাই খারাপ, এদের দিয়ে উন্নতি কোনোদিন সম্ভব না। তাই দ্য বেস্ট পসিবল সলিউশন ইজ ব্রেইন ড্রেন, মানে মেধা পাচার, বা আমি বিদেশ পড়তে চলে যাবো, এই দেশে আমি থাকবো না, এই দেশে কোনোদিন কোনো ভালো কিছু হবে না। সো দ্য কাউন্টার ফিয়ার ইজ
যখন আমি অবিশ্বাস করি, ইট ইজ মোর লাইকলি জেনজি বা এই টাইপের মানুষজন গুলো এই সকল বিশ্বাস বা এই সকল প্রতিষ্ঠান থেকে গিভ আপ করে বিদেশে পাড়ি জমাবে। এরা এখন যে কারণে অনেক অনেক মানুষ চারপাশে আমরা দেখি, কিছু থেকে কিছু হলে বিদেশ চলে যাবো, বিদেশ ইজ মানে লিভিং বাংলাদেশ ইজ দ্য বিগেস্ট বাংলাদেশের ড্রিম। সো এটা তো যারা বিশ্বাস করে তারা তো নেসেসারিলি জুলাই আন্দোলনের রাস্তায় নামে নাই, তাই না? which means যারা আন্দোলন প্রোটেস্টে পার্টিসিপেট করছে, দিজ আর দ্য পিপল যারা এই বিলিফ সিস্টেমটা মাথার মধ্যে রাখছিল যে আমি যদি এই প্রতিষ্ঠানগুলোকে চেঞ্জ করতে পারি তাইলেই দেশের উন্নতি সম্ভব, তাইলেই দেশের রিফর্ম সম্ভব। তার মানে দিস প্রোটেস্টার আর দোজ বিলিভার। তার মানে এখন আপনি আরো কম্পারেটিভ দিয়ে ক্লিয়ার করে দিলেন যে আমি যদি অবিশ্বাস না করি তার মানে আমি রিফর্ম এবং অ্যাকচুয়াল চেঞ্জেস গুলো আনতে পারি। সো আদারওয়াইজ ব্রেন ড্রেন হইতো, আদারওয়াইজ এটা হইতো। সো এইটুকু আশা করি বুঝতে পারছি। এটা যদি হয়, থিঙ্ক অ্যাবাউট আরো একটা জিনিস, অ্যানাদার ফর্ম অফ ক্যারেক্টারাইজেশন যেটা হইতে পারে, লেটস সে এটাকে 3 নাম্বারই দেই। আরেকটা ক্যারেক্টারাইজেশন যেটা হতে পারে যে আমরা অ্যাকচুয়ালি কি করতে পারতাম যখন কোনো বিরোধিতার মোশন আসবে। থিঙ্ক অ্যাবাউট, এটা তো আমরা সাপোর্ট করি না বা অপোজ করি। বি স্পেসিফিক অ্যাবাউট, যদি আমরা এটা অপোজ করি তাহলে হোয়াট উই অ্যাকচুয়ালি সাপোর্ট, এইটা স্পেসিফিক্যালি করা উচিত। এইটাকে আরেকটু সুন্দর করে বললে এরকম বলা যায়, যদি রাষ্ট্রীয় ওই প্রতিষ্ঠানগুলোর প্রতি আমার অবিশ্বাস না থাকতো তাহলে হোয়াট উই কুড ডু। থিঙ্ক অ্যাবাউট জুলাই রেভলিউশন, বা এই যে জুলাই রেভলিউশন শুরু হয়েছিল সেটা শুরুর দিকে ওয়ান অফ দ্য রিজন ওয়াজ আমরা কোটা সংস্কার নিয়ে কথাবার্তাগুলো বলছি। দ্য অনলি প্রবলেম ওয়াজ আমরা রাস্তায় নেমে প্রোটেস্ট করা বা সরকারের পতন ঘটানো। ইতিহাস কিন্তু এই ধরনের জিনিসপত্রগুলো এর আগেও অনেক হয়েছে। 90s আমরা এরশাদের পতন হইতে দেখছি, কিংবা আরো সহজ করে বলতে গেলে রিসেন্ট টাইমের কথাই যদি বলি, আমরা আগে কিন্তু 17 না 18-তে জানি আমার এক্সাক্ট মনে নেই, সড়ক আন্দোলন করছি। তারপরও বারবার বারবার একটা সাইকেল অফ আন্দোলনের মধ্য দিয়ে আমার যাওয়া লাগছে, সাইকেল অফ প্রোটেস্ট। বিকজ আমরা যখন এই বিশ্বাসটা মাথার মধ্যে নিয়ে নেই যে আমাদের এইভাবে এই সকল প্রসেসের মধ্য দিয়ে যাওয়া লাগবে, তখন আর আমরা ওই আর্জটা ফিল করি না যে আমাদের সামথিং রিফর্ম অ্যাচিভ করা লাগবে। এটার মানে এরকম, জুলাই আন্দোলনে আমরা সফল ঠিকই হয়ে গেছি, শেখ হাসিনাকে পতন করায় তুলছি, কিন্তু ব্যুরোক্রেসিতে, আমলাতন্ত্রে, সচিবালয় থেকে শুরু করে সরকারি অনেক গুরুত্বপূর্ণ পদে এখনো অনেক আওয়ামী লীগের লোকজন ক্ষমতায় আসেনি, এবং এরাই ছক করতেছে, এরাই প্ল্যান করতেছে, দেশের ক্ষতি করতে চাইতেছে। তার মানে অল অফ দ্য থিংস প্রুভ, যখন আমি এইসব প্রতিষ্ঠান থেকে অবিশ্বাস করব, আমার ফোকাস থাকবেই না এই সকল সমস্যা সলভ করার প্রতি। ইনস্টেড আমি অনেক সারফেস লেভেলে প্রবলেম সলভের দিকে চিন্তা করব। তখন আমি যে রুট কজ গুলো সলভ করবো না, এতে করে আমি যে আন্দোলনটা একবারে করে সমাধান সবকিছু করে ফেলতে পারতাম, সেইটা আমাকে বারবার বারবার আন্দোলন করে 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 জিনিসপত্র ঠিক করা লাগবে। দ্যাট ইজ ওয়াই আমরা জাতি হিসেবে বারবার আমাদের আন্দোলন করে করে একটা একটা প্রবলেম সলভ করা লাগে। এবং দিস ইজ ওয়ান ফর্ম অফ মেকানিস্টিক্যালি প্রুভেন থিং, যে আচ্ছা কেন আমাদের আহ কি বলে এই অবিশ্বাসটা রাখা উচিত না। অ্যানাদার থিং ইজ, যদি আমি অবিশ্বাসটা না রাখতাম তাহলে কি হইতো, বা আমি তাহলে কি সাপোর্ট করতেছি। থিঙ্ক অ্যাবাউট শেখ হাসিনাকে পতনের পর পর বা জুলাইয়ের অভ্যুত্থানের পর পর আমাদের অনেক অনেক টাইম লেগে গেছে টু অ্যাকচুয়ালি থিঙ্ক অ্যাবাউট অর অ্যাকচুয়ালি রিস্ট্রাকচার দ্য প্রসেস। মানে আমাদের কি ইন্টারিম গভর্নমেন্ট আসবে, নাকি হচ্ছে নতুন কোনো পলিটিক্যাল পার্টি আসবে। বিকজ একটা লম্বা সময় আমরা শুধু এটাই চিন্তা করছি বিকল্প অ্যাকচুয়ালি কে। যদি আমাদের এই অবিশ্বাস বা এই কনফিউশন গুলো না থাকতো, তাহলে হোয়াট উই কুড হ্যাভ ডান, এনসিপি বা নতুন পলিটিক্যাল পার্টির মতো জিনিসপত্রগুলো আরো আর্লিয়ার ওয়েতে ফর্ম করতে পারতাম। অর্থাৎ আমরা ইজিলি আরো স্ট্রাকচারাল ডিসিশন গুলোকে মেক করতে পারতাম। তার মানে ইজিয়ার স্ট্রাকচারাল ডিসিশন গুলোকে আমরা মেক করতে পারতাম। সো দিস ইজ হাউ, আমি যদি অবিশ্বাসটা না রাখতাম, কাউন্টার ফিয়াটে আমার এই টাইপের জিনিসপত্রগুলো হতো, এবং তখন আমি সেই জিনিসগুলোকে সাপোর্ট করতাম। তো এই কারণে এই সাম্প্রতিক আপরাইজ জিনিসটা এতটাই খারাপ যে মানুষজনকে অ্যাকচুয়ালি কোনো প্রকার জিনিসপাতির রুট কজের দিকে ফোকাস না করে তাদেরকে উস্কায়া দিচ্ছে। এই উস্কানিমূলক কার্যক্রমের কারণে দেশে আমরা অ্যাকচুয়ালি রুট কজ বা যে কোনো প্রবলেমকে সলভ করতে পারতেছে না।
সো দিস ইজ অল অ্যাবাউট এই মোশনে আমরা এইভাবে ক্যারেক্টারাইজ বা মেকানিজম দিয়ে প্রুভ করতাম। এখন কারো কোনো প্রশ্ন, কনফিউশন আর কোনো ইনপুট আছে কিনা? ফুল ক্লিয়ার। ওকে, আমি একটু পানি খাই। আচ্ছা, এটা যদি হয় তাহলে আরো একটা মোশন নিয়ে আমরা ডিসকাস করবো। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, ওই যে বাফার টাইমটা চলতেছিল, যেই টাইমে হচ্ছে আমরা কোনো ডিসিশন মেক করতেছিলাম, মানে করতে পারতেছিলাম, ওইটা কি ইউটিলিটি বোঝানো লাগবে যে আচ্ছা ওই টাইমে আসলে আমার ডিসিশন নিতে না পারার কারণে আমার কি কি সিচুয়েশন গুলো হয়েছিল, দেখতে কেমন হয়েছিল? অত ইম্পর্টেন্ট না, মানে হ্যাঁ, এটা একটা ভালো জিনিস যে আমার কোন জায়গায় এক্সপ্লেন করা লাগবে, কোন জায়গায় এক্সপ্লেন করা লাগবে না। 10-15 সেকেন্ডে অ্যানালিসিস দিয়ে প্রুভ করা যায় ইয়েস ওই টাইমটা দোজ ওয়ার দ্য কনফিউশন, যার কারণে ওই বাফার টাইমটাই আমি ডিসিশন নিতে ডিলে হইতেছিল। এবং টাইব্যাক করে দেখাইতে হবে কেন এই সাম্প্রতিক উত্থানই ইজ দ্য অনলি রিজন যার কারণে আমরা কনফিউশনে ভুগতেছিলাম, আমরা ফার্স্ট ফার্স্ট ডিসিশন মেক করতে পারিনি। বুঝতে পারছি? গট ইট। ওকে, তো আজকের টপিকটার সাথে না প্রেডিক্ট মোশন গুলো অনেক অনেক বেশি রেলেভেন্ট। সো আমি প্রেডিক্ট টাইপের মোশন গুলো নিয়ে এই কারণে ডিসকাস করতে বেশি ইন্টারেস্টেড। তাইলে আর কি জিনিসটা আপনাদের জন্য সুবিধা হবে। আরেকটা মোশন, দিস হাউস প্রেডিক্টস বা ভবিষ্যৎবাণী করে, এটা খুব ইন্টারেস্টিং একটা মোশন। আগামী 20 বছরে দিস ইজ ভেরি ইন্টারেস্টিং ডিবেট যে এই সংসদ ভবিষ্যৎবাণী করে যে আগামী 20 বছরে উন্নয়নশীল দেশগুলো, স্পেসিফিক্যালি বলতে গেলে আফ্রিকার কান্ট্রি হইতে পারে, মিডল ইস্টের কান্ট্রি হইতে পারে, বাংলাদেশ, সাউথ এশিয়ার কান্ট্রিগুলো হইতে পারে, এখানে নারীবাদী আন্দোলন দুর্বল হওয়ার পরিবর্তে আরো শক্তিশালী হবে। তো 20 বছর পরে কেন এই ধরনের জিনিসপাতিগুলো ঘটবে, লেটস প্রেপ ইট ফ্রম গাফ সাইড। কয়েক মিনিট ভাবি, তারপর ডিসকাশন শুরু করি। কারো কোনো প্রশ্ন থাকলেও করতে পারি, বাই দ্য মিন টাইম নোশন নিয়ে। যদি আমি যখন দুর্ব্যবহার করি, আর ডিবেটটা কি এই প্রেফারেবল জায়গায় যে আইদার এটা দুর্বল হবে অথবা হচ্ছে শক্তিশালী হবে? হ্যাঁ, মানে কম্পারেটিভটা এটাই যে গভ বলবে শক্তিশালী হবে, অফ বলবে না উইক হবে। কারো মাথায় কিছু আসছে? এনিথিং? আচ্ছা, জিনিসটা কি এরকম যে আমার কারেন্ট ওয়ার্ল্ডে এমপ্লয়ারমেন্ট অনেক বেশি বাড়তেছে, জব সেক্টরে অনেক বেশি সাবস্ক্রাইব করতেছে ফিমেলরা, প্লাস হচ্ছে আমার ক্যাম্পেইন গুলা যে ফিমেল এম্পায়ার ক্যাম্পেইন গুলো, ওইগুলো আরো বেশি এনরিচ হচ্ছে, মানুষজন এটাকে আরো ইউটিলাইজ করতেছে যে আচ্ছা আমার তো একটা রাইটস আছে, আমার তো অনেক জিনিস হচ্ছে আমি পাইতে পারি, ওই টাইপের জিনিসগুলোর প্রতি মানুষের টেন্ডেন্সি অনেক বেশি ঝুঁকতেছে।
হ্যাঁ, এই জিনিসটা কমন সেন্স খাটায় আমরা বলতে পারি যে নারীর উন্নয়ন নিয়ে অনেক কাজ কারবার আমরা রিসেন্ট টাইমে দেখতেছি। সেইটা আমি বিশ্বাস করে নিলাম, ঠিক আছে। বাট 20 বছর পরও কেন এই জিনিসটা স্কেল আপ হবে? হিয়ার ইজ এ ইন্টারেস্টিং পার্ট। আপনি যদি প্রুফ করেন না যে এখন অনেক ভালো আছে বা এখন জিনিসটা সুন্দর মতো উন্নতির দিকে আছে, আপনি ডিবেটটা জিততে পারবেন না। আপনাকে দেখাইতে হবে এই উন্নতির প্রসেসটা কেন 20 বছর পর্যন্ত কন্টিনিউ হবে এবং 20 বছর পরে এটার আউটকামটাও থাকবে। সো প্রেডিক্ট মোশনের সমস্যা হয় এখানে। যদি প্রেডিক্ট মোশন আপনি ভালো মতো বুঝতে পারেন, তাহলে আপনার কাছে মেকানিজম দেওয়া যে কোনো ইজি লাইভলিহুড অ্যানালিসিস বা ক্যারেক্টারাইজ করা অনেক অনেক easy। আরো কোনো ইনপুট? কথা বলতে হবে, চিন্তা করতে হবে, আদার দ্যান দ্যাট ক্যারেক্টারাইজ করা কিন্তু ডিফিকাল্ট। হ্যাঁ, নারীরা আগে যে একটা কনজারভেটিভ জায়গায় ছিল, বর্তমানে তো এটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার আধুনিকায়নের ফলে নারীরা আপনার পলিটিক্যালি যুক্ত হচ্ছে, তারপর হচ্ছে যে বিভিন্ন সেক্টরে উন্মুক্ত সুযোগ তৈরি হচ্ছে। তো এটা তো আগের অবস্থায় আসার সুযোগ নাই, এই জায়গাটা আরো বাড়তেছে। তো সেই জায়গা থেকে তো ওদের আপনার যে নারীবাদী আন্দোলনের জায়গাগুলো আরো শক্তিশালী হবে পরবর্তীতে। এই যে দেখছেন, আই ক্যান ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড ওয়াই রাইট নাও নারীরা ভালো আছে, নারীরা ভালো আছে। বাট আই ডোন্ট নো 20 বছর পর কেন ভালো থাকবে। মানে আপনার অ্যানালিসিসটা এরকম যে এখন তো ভালোর দিকে যাইতেছে, তার মানে 20 বছর পরেও থাকবে। দেয়ার ইজ এ লজিক্যাল ভ্যাকুয়াম। আমি ঠিক আচ্ছা শিওর না কেন এটা 20 বছর পরেও থাকবে। আচ্ছা, জিনিসটা কি এরকম যে আচ্ছা, মেয়েরা হচ্ছে অনেকগুলা শেয়ার স্ট্রাগলের মধ্য দিয়ে গেছে, তো এই কমিউনিটির মানুষজন যখন আস্তে আস্তে যাওয়া শুরু করছে, ওরা হচ্ছে ব্যাকওয়ার্ডের যে নারীগুলা আছে যাদের সাথে এই স্ট্রাগল গুলা শেয়ার করছে, ওই টাইপের মানুষগুলাকে আস্তে আস্তে তুলে আনবে। তার মানে ওই যে পুলটা অনেক বেশি ভারী হইতে থাকবে আস্তে আস্তে। তো এইটা এই জন্য এটা কেন হবে? সাস্টেনেবল। কেন এটা ট্রু? ওয়াই ইট ইজ ট্রু? আমি এটা কেন বিশ্বাস করব? সাপোজ ধরেন হচ্ছে একজন মহিলা যে হচ্ছে কোনো একটা কর্পোরেট জব পাচ্ছে, সে যখন তার সাথেই স্ট্রাগল করে একজন মানুষের দেখে আসছে যে আচ্ছা এই মানুষটা এই বেশি স্ট্রাগল করে আসছে, ওই মানুষটা তাই প্রেফার করতে পারে যেহেতু স্ট্রাগল সেম ফেস ইট ইজ প্রবলেম ভেরি গুলো ফেস করছে। সাবজেক্টিভ, ভেরি সাবজেক্টিভ। কেন? কেন এটা বললাম? বিকজ এই নারীবাদী যতগুলো আন্দোলন হয়, একটা জিনিস কিন্তু আপনারা পাত্তা দিতেছেন না, সেটা এই মোশনটা কিন্তু নারীবাদী আন্দোলন নিয়ে, নারীবাদ নিয়ে না। হুইচ মিনস রাইট নাও বাংলাদেশে যতগুলো নারীবাদী আন্দোলন হয়, তৃণমূল বা রুট পর্যায়ের মানুষজন এটার সাথে নিজেকে অ্যালাইনই করতে পারে না। বিকজ ওরা মনে করে এইটা শাহবাগীদের আন্দোলন, এইটা বামপন্থীদের আন্দোলন। ওরা নিজেরা এটার সাথে অ্যালাইনই করে না। ওরা মনে করে এটা পশ্চিমাদের সংস্কৃতিতে ইনফ্লুয়েন্স হয়ে ওরা এই টাইপের কথাবার্তা গুলো বলতেছে, ওরা ওই শাহবাগে এই টাইপের আন্দোলন গুলো করে। দ্যাট ইজ ওয়াই অনেক নারীরা যারা কনজারভেটিভ এখনো, এরা এই আন্দোলনের সাথে একসাথে অ্যালাইনই হইতে পারে না। তো সেই জায়গায় আপনার কেসটা ইজ বেসড আপন যে নারীটা এখন কর্পোরেটে চাকরি করতেছে, সে ভবিষ্যতে 20 বছর পর টাকা পয়সা আর্ন করার পর তৃণমূলের একটা নারীকে পুল করতে পারবে ও তার অবস্থার উন্নতি করতে পারবে। সেটা কিন্তু ভেরি হার্ড টু বিলিভ। বুঝতেছি হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। এই মানে বেকমটা বুঝতে পারছি। আপনাদের কোনো চিন্তা বা কোনো কিন্তু আর্গুমেন্ট ভুল না। বাট আমি যেটা প্রুফ করতে চাইতেছি সেটা হচ্ছে এই প্রেডিক্ট মোশনের জন্য আপনাকে এইভাবে চিন্তা করলে হবে না, বাট চিন্তাটা করতেছেন, এটা আমার ভালো লাগতেছে। সো কিপ থিঙ্কিং এন্ড কিপ ডিসকাশন কি কি জিনিস হইতে পারে, তাইলে আপনাদের ভুল ভ্রান্তিগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখানে অবভিয়াস অপোজিশন অ্যাটাক কি জানেন? অপোজিশন এসে ইজিলি বলবে সব থেকে বেশি নারীবাদী আন্দোলনের সেলারকে বিশ্বে প্রচার করে কারা? পশ্চিমারা, আমেরিকানরা। ওইখানে দেখেন এত বেশি রাইট উইং এর উত্থান, ওরা এখনো নারী লিডারকেই মানতে পারে না। তারপর ওই রিপাবলিকান স্টেট গুলোতে এখনো নারী বিদ্বেষী জিনিসপাতিগুলো প্র্যাকটিসড হয়। এবং সারা ইউরোপে আমরা একটা রাইট উইং এর বড় উত্থান দেখতেছি। এবং
যতদিন আগাবে রাইট উইং এর উত্থানগুলো আরো বাড়বে। এট দ্য সেম টাইম ভারতেও রাইট উইং এর এত উত্থান দেখি মোদির মতো লিডারদের, তার মানে পুরো পৃথিবী যেহেতু রাইট উইং এর দিকে টিল্টেড, তাইলে রাইট উইং এর উত্থান যখন হবে তখন শোষণ, অত্যাচার, এইসব জিনিসপত্রগুলো বাড়বে, তো ফান্ডিং কম আসবে। তো ইট ইজ মোর লাইকলি আগামী 20 বছর পর নারীদের আন্দোলনের প্রসেসটা আরো উইকার হবে। এখন যখন আন্দোলন দুর্বল হওয়ার কথা 20 বছরে প্রেডিক্ট করতেছে, মানে রাইট নাও এখন 5% হারে থিঙ্ক অ্যাবাউট নারীর এম্পাওয়ারমেন্ট হইতেছে। 20 বছর পর্যন্ত কেউ যদি 5% থাকে না, দ্যাট ডাজন্ট কাউন্ট অ্যাজ শক্তিশালী হওয়া। শক্তিশালী হওয়া মিন এই 5% থেকে এই পেজটাকে 10, 15 বা আরো বেশিতে যাবে কিনা। তো বুঝতেছেন আপনার বার্ডেন অফ প্রুফ বা গভর্নমেন্ট থেকে আপনার কোন জিনিসটা ক্যারেক্টারাইজ করা লাগবে। তো আপনি যদি স্টেটাস কোর কথাও বলেন যে এখন অনেক উন্নতি হইতেছে, এটা প্রুফ করেও ডিবেট জিতবেন না, আপনার প্রুফ করতে হবে এর চেয়েও কেন স্ট্রঙ্গার হবে। গট ইট। আর কারো কোনো মাথায় জিনিসপাতি? ওকে, আমি হেল্প করি। আম, এটা মুছে ফেলি। থিঙ্ক অ্যাবাউট ক্যারেক্টারাইজ দ্য সোসাইটি ফার্স্ট, যে সোসাইটি কিরকম হবে আগামী 20 বছর পর। আমাদের উন্নয়নশীল দেশগুলা, ইট ইজ অনলি বিকজ উন্নয়নশীল, বিকজ এখানে ভারী শিল্প অথবা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সবে ঢোকা শুরু হয়েছে বা ফ্যাক্টরি গুলো হওয়া শুরু হয়েছে। এটা তো কেউ ডিসএগ্রি করবে না, রাইট? তার মানে মোর অ্যান্ড মোর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে বা ভারী শিল্পের যাত্রা শুরু হবে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বাড়বে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বাড়া মানে কি? বাড়া মানে ফ্যাক্টরিজ হবে, সেখানে এমপ্লয়ি লাগবে। এখন এই ফ্যাক্টরিজ এমপ্লয়ি হওয়ার জন্য কি লাগবে? বড় বড় কোম্পানি অ্যাপ্রোচ করা লাগবে, আমাদের এই দেশগুলায় এসব ফ্যাক্টরি খোলা লাগবে। চাইনিজ কোম্পানি হোক, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম হোক, কিংবা ইউএস এর কোম্পানি হইতে পারে। এরা এসে একটা বাংলাদেশের কোম্পানি বা বাংলাদেশের ল্যান্ডের উপর ফ্যাক্টরি দিবে বা ফান্ড কেন দিবে? ওর দেওয়ার প্রি রিকুইজিট কি কি থাকবে? সেফ এনভায়রনমেন্ট, সেফ ওয়ার্ক প্লেস, রাইট? সো অল অফ দ্য থিংস, ওদের প্রিরিকুইজিট থাকবে যে যদি তুমি কর্পোরেশনে এই সকল জিনিসগুলো মেনটেন করতে পারো বা তোমার অফিসে নারীদের সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইউনিট বা নারীদের জন্য এই টাইপের সেফটি মেজার গুলো না থাকে, আমি একটা বিদেশি প্রতিষ্ঠান হিসেবে তোমার কোম্পানিতে ইনভেস্ট করব না, তোমার কোম্পানিতে ফান্ড দিব না, বিকজ এই সকল ইনভেস্টররা এটা নিয়ে কেয়ার করে। তো তার মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যখন হবে তখন এইসব অল অফ দ্য এমপ্লয়ি যত আমরা রিক্রুটেড গুলো হব, তাদের সেফার অ্যান্ড মোর কি বলে এটা, বেটার ওয়ার্ক প্লেস গুলো আমরা ইনশিওর করতে পারবো। তো এটা যদি ট্রু হয়, তার মানে নারীরা বেটার পারচেসিং ক্যাপাসিটির মধ্যে থাকবে টু ডিসাইড তাদের কি দরকার, তাদের কি অ্যাবিলিটি। পারচেসিং ক্যাপাসিটি থাকা মানে তার হাতে মোর অ্যান্ড মোর মানি থাকবে। মোর অ্যান্ড মোর মানি থাকা মানে বেটার ডিসিশন মেকিং ক্যাপাসিটি। ডিসিশন মেকিং ক্যাপাসিটি থাকা মানে ও চাইলেই পারবে পাশের নারীটাকে হেল্প করতে। দেখেন সেম অ্যানালিসিসটা একটু আগে একজন বলছিল যে একজন নারী কর্পোরেট জবে সাকসেস হওয়ার পর ও তো পাশের নারীটাকে হেল্প করবে, বাট আই এম নট শিওর কেন ও এটা করবে। রাইট নাও আমরা এখন এটাকে এভাবে প্রুভ করতে পারি লাইকলিহুড দিয়ে, যে ও যখন দেখবে ওর পাশের বাসার মেয়েটা এমন একটা কর্পোরেট জব করে যেটা ফুল সেফ এন্ড সিকিউর, রাত 10টা বাজে বাসায় ফিরলেও তার কোনো সেফটি নিয়ে কনসার্ন নাই, তার কোনো জবে হ্যারাসমেন্টের মতো জিনিসপত্র ফেস করতে হইতেছে না, তখন আরো 8-10টা ফ্যামিলি ইন্সপায়ার্ড হবে টু সেন্ড দেয়ার ফিমেল কিডস টু বি এমপ্লয়েড, বা তারা তখন পর্দা খেলে বের হওয়ার প্রতি ইন্সপায়ার্ড হবে, রোল মডেল পাবে, এনকারেজড ফিল করবে। সো দিস ইজ হাউ ইউ আর প্রুভিং যে 20 বছরের মধ্যে কিভাবে নারীরা মোর অ্যান্ড মোর লাইক এই টাইপের ওয়ার্ক প্লেস গুলোতে অপট ইন করবে, পার্টিসিপেট করবে এবং সেখান থেকে তাদের ভাগ্য পরিবর্তন হওয়ার একটা বড় সুযোগ তৈরি হবে। দিস ইজ ওয়ান ফর্ম অফ ক্যারেক্টারাইজেশন গেল। অ্যানাদার থিং কুড বি, চিন্তা করে দেখেন তো আপনাদের সবার মাথায় কিন্তু এই আইডিয়াটা আছে যে রাইট নাও নারীদের জন্য সরকার, অনেক এনজিও এবং অন্য আদার প্রতিষ্ঠান অনেক অনেক কাজ করতেছে। কি কাজ করতেছে চিন্তা করেন তো, অনেক অনেক স্কুল বানাইতেছে, তৃণমূলে গ্রামীণ পর্যায়ে গিয়ে নারীদের জন্য স্যানিটেশন এবং এই টাইপের অনেক অ্যাওয়ারনেস
বা জিনিসপত্রগুলো প্রচার করতেছে, তার মানে কি অলরেডি এইটায় টনস অফ মানি ইনভেস্টেড না, টনস অফ মানি পোর করা হয়েছে না? সো দিজ আর দ্য প্রতিষ্ঠান, ডেফিনেটলি এদের একটা অ্যাক্টিভ অ্যান্ড স্ট্রং ইনসেন্টিভ আছে এই মানিগুলো থেকে একটা ROI বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট পাওয়া। মানে আমি একটা ফিমেল স্কুল প্রতিষ্ঠা করছি, আমি ক্লাস 5 পর্যন্ত মেয়েদের উপবৃত্তি দিছি, আমি অনার্স বা এই সকল জায়গায় ফিমেলদের ইউনিভার্সিটি বানায় দিছি, অ্যাজ আ প্রতিষ্ঠান, অ্যাজ এ স্টেট, অ্যাজ আ গভর্নমেন্ট। আমার টেন্ডেন্সি কি থাকবে? আমার এখান থেকে ম্যাক্সিমাম আউটপুট গুলো বের করে আনা, বিকজ আমি অলরেডি এটাই অনেক ইনভেস্ট করে ফেলছি। দ্যাট ইজ ওয়াই এই সকল প্রতিষ্ঠানগুলো চাবে কিভাবে এই সকল নারীদেরকে এম্পাওয়ার্ড করা যায়, কিংবা ওয়ার্ক প্লেসে ইনক্লুড করা যায়, কিংবা এখান থেকে তাদের বেটার লাইফস্টাইল অফার করা যায়। তো যেহেতু অলরেডি ওরা অনেক টাকা ইনভেস্ট করে ফেলছে, ওদের কাছ থেকেই অ্যাক্টিভ প্রেশার বা অ্যাক্টিভ পুশ থাকবে কিভাবে এই ইনভেস্টমেন্ট গুলোতে বেটার রিটার্ন অন ইনভেস্টমেন্টে কনভার্ট করা যায়। দ্যাট ইজ ওয়াই এরাই চাবে নারীদেরকে বেটার কিভাবে ফ্যাসিলিটিস এবং সবকিছুতে অ্যালাইন করা যায়। ওকে, সো ওদের ইনসেন্টিভ কেন থাকবে এই ক্যারেক্টারাইজেশন গুলোও দিলেন। এইবার ডিলিং উইথ দ্য অপোজিশন থিং, যে ওরা বলবে রাইট উইং এর একটা বড় উত্থান হইতেছে, আপনি তো পারবেন না নারীদের এই বিলিফ সিস্টেম চেঞ্জ করতে। এবং ওরা আরো সুন্দর করে বলবে যে চিন্তা করে দেখেন, যেখানে জামাত শিবির বা ইসলামী খেলাফত আন্দোলনের মতো অনেক র্যাডিক্যাল প্রতিষ্ঠানগুলো উত্থান হতেছে, যারা চাই না নারীরা কাজ করুক বা পর্দা ফেলে আসুক, এখানে মাল্টিপল রেসপন্স বা মাল্টিপল রিজন দিয়ে ব্যাখ্যা করা যায় কেন এটা হবে না। রিজন নাম্বার 1, সেটা হচ্ছে জামাত বা এই সকল পলিটিক্যাল পার্টিগুলোর খেয়াল করে দেখবেন নির্বাচনের আগে এদের এজেন্ডা গুলো ছিল অনেক বেশি লিবারাল। থিঙ্ক অ্যাবাউট, ওরা ওদের পলিটিক্যাল পার্টিতে নারীদেরকে অনেক জায়গায় সিট দিছে, নমিনেশন দিছে, নারীদেরকে ইনক্লুড করছে। এবং অনেক জামাত লিডার তো রীতিমতো টক শোতে এসে বলছে যে আমরা যদি ক্ষমতায় আসি, নারীরা নিজের ইচ্ছা মতো জামা কাপড় পরতে পারবে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। তো ইভেন দো এরা রাইট উইং পলিটিক্স করে, বাট স্টিল এরা নারীদেরকে ইনক্লুড করতে চায়। এবং কেন এটা 20 বছর পরেও চাবে, যে কোশ্চেনটা আমি সবাইকে আস করতেছি, 20 বছর পরেও চাবে এই কারণে, বিকজ ওরা কিন্তু যতই রাইট উইঙ্গার হোক, ওরা কখনোই চাবে না নিজের পলিটিক্সে বা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডের সামনে নিজেদেরকে নারী বিদ্বেষী হিসেবে দেখানোর জন্য। কেন? হোয়াই ইট ইজ ট্রু, বিকজ যদি কোনো উন্নয়নশীল দেশে এই টাইপের জিনিসপাতি দেখা যায় যে সেখানে একটা গভর্নমেন্ট আসছে যে নারীদের অধিকার দিতে চায় না, নারীদেরকে শোষণ করে, অত্যাচার করে, এইটা will be easier for all of the western countries to say যে দেখো এখানে অত্যাচার হইতেছে, এই ইলেক্টেড গভর্নমেন্টটা নারীদেরকে প্রপার রাইট দিতে পারে না, সো তোমরা বেটার হয় এটাকে ক্ষমতা থেকে সরায় নামায় দাও, অথবা আমরা এসে ইন্টারভিন করি। সো এই পলিটিক্যাল পার্টিগুলার একটা অ্যাক্টিভ ইনসেন্টিভ আছে যে না, আমরা ক্ষমতা থেকে সরে যাব না, আমাদের এই উইকনেস গুলোকে সামনে আনতে দেওয়া যাবে না, বরঞ্চ আমরা দেখাবো যে আমরা নারীদেরকে আরো ইনক্লুড করতেছি, নারীদেরকে আমরা একসাথে নিয়ে পলিটিক্স করতেছি। সো দ্যাট ইজ ওয়াই যত রাইট উইং পলিটিক্সই ইভেন দো এট দ্য ভেরি বেস্ট কেস এসে সরকার গঠন করুক না কেন, মানে বলতেছি 20 বছরে যদি কোনো কারণে 5 বছর পর জামাত ক্ষমতায় জিতাও যায়, ওরা কখনো নারীদের প্রতি এই টাইপের জিনিসপাতি হওয়ার চেষ্টাও করবে না, হইলে ওদেরই ব্যাকলেশ হবে। আরো একটা কারণে এটা হবে না, আর কারণটা কি মেকানিজম দিয়ে যদি আমি প্রুভ করতে চাই, সেটা হচ্ছে কেন ইউরোপে এই কাজটা করতে পারে ওরা, কেন বাংলাদেশে পারবে না? বিকজ ইউরোপে রাইট উইং পপুলিস্ট পার্টিগুলো ওরা এই টাইপের জিনিসপত্র প্রচার করে যে তুমি জাতি হিসেবে শ্রেষ্ঠ, বিকজ তোমাকে আমরা বেস্ট নাগরিক ফ্যাসিলিটিস গুলো দিতেছি, তোমাকে এই আমেরিকা ছাড়া অন্য কেউ তোমাকে স্যাটিসফ্যাকশন দিতে পারবে না ইন টার্মস অফ লিভিং স্ট্যান্ডার্ড, বেস্ট এনভায়রনমেন্ট, বেস্ট সিটিজেন ফ্যাসিলিটিস, বেস্ট ট্যাক্স বা হেলথ কেয়ার, এডুকেশন, অল দি আদার ফ্যাসিলিটিস অ্যান্ড থিং। দ্যাট ইজ ওয়াই তোমার নিজের এই আইডেন্টিটিটা নিয়ে তোমার প্রাউড ফিল করা উচিত, লেটস ফরগেট অ্যাবাউট আদার্স। এবং তুমি তোমার এই রাইট উইং বিলিফ সিস্টেমটা নিয়ে একদম একগুয়ে বা একরোখা হয়ে থাকো। এটা আমেরিকা বা ওয়েস্টার্ন বা পশ্চিমা বিশ্বে এটা প্রকাশ করতে পারে, বাট জামাত শিবির এটা কেন পারবে না? পারবে না এই কারণে, বিকজ হোয়াট এভার দ্য ইয়ার, 20 বছর হোক, 25 বছর হোক, 30 বছর হোক, বাংলাদেশে বা এই সাউথ ইস্ট এশিয়ায় এইখানে মানুষজনের মধ্যে তো লিভিং স্ট্যান্ডার্ড বা নাগরিক ফ্যাসিলিটিস গুলো এতটা স্ট্রং না। সো আমি ওদেরকে বলতে পারবো না যে তোমার এই বিশ্বাসটা এত একগুয়ে বা একরোখা হয়ে স্ট্রংলি হোল্ড করে রাখা উচিত বিকজ তুমি শ্রেষ্ঠ। বিকজ আমি শ্রেষ্ঠ না, আমার থেকেও আরো বেটার জাতি বা বেটার লিভিং স্ট্যান্ডার্ড আরো 101টা কান্ট্রি আছে।
দ্যাট ইজ ওয়াই হচ্ছে সেম অ্যানালিসিসটা মানুষজনের মাথায় এটাই থাকে যে আমি কিভাবে এই দেশ থেকে বের হয়ে আমার লাইফস্টাইলটা আরো বেটার করতে পারি। যার কারণে জামাত বা অন্য যে কোনো হোয়াট এভার দ্য রাইট উইং পপুলিস্ট পার্টি ইজ, ওরা কখনো এইটা মানুষের ব্রেইনে পুশই করতে পারবে না যে তোমার এই একটা বিলিফ সিস্টেম নিয়ে একগুয়ে বা একরোখা হওয়া উচিত, মাইনরিটি কমিউনিটি বা অল দি আদার যারা আছে তাদেরকে ভুলে যাওয়া উচিত। সো ওরা এরকম একরোখা রাইট উইঙ্গার পপুলিস্ট বা পলিটিক্সটা করতে পারবে না। তো ওদেরকে যেটা করতে হবে ইনক্লুসিভ পলিটিক্স বা সবাইকে নিয়ে সবাইকে রাইট নিয়ে পলিটিক্সে পার্টিসিপেট করতে হবে। সো দিস ইজ হাউ ইউ আর অ্যাকচুয়ালি প্রুভিং যে কেন সারা বিশ্বে রাইট উইং এর উত্থান হইলেও এই উন্নয়নশীল দেশগুলোতে, দক্ষিণ এশিয়ায় যে দেশগুলো আছে সেখানে কেন এই র্যাডিক্যাল উত্থানটা হবে না, যেটার কারণে নারীদের অবস্থা শোচনীয় হয়ে যাবে বা ফান্ড চলে যাবে। নাও কামিং টু দ্য ইন্টারেস্টিং পার্ট, আমরা যখনই কোনো আন্দোলনের ডিবেট করব দুইটা জিনিস মাথায় রাখতে হবে। ওয়ান ইজ ফান্ড, অ্যানাদার ইজ বাই ইন। বাই ইন মানে আমি কি বুঝাইতেছি, সেটা হচ্ছে মোর এন্ড মোর পার্টিসিপেশন বাড়বে কিনা, মোর এন্ড মোর ফান্ডিং আসবে কিনা। সো থিঙ্ক অ্যাবাউট দ্য ফান্ডিং। একটা কমন আর্গুমেন্টেশন যেটা অপোজিশন টিম বারবার করবে, দ্যাট ইজ ওই যে যেটা শুরুতে বললাম, একদল নারী আছে যারা এলিট ক্লাস, ওরা নিজেদের মধ্যে নিয়ে থাকে আন্দোলনগুলো করে, আরেক দল আছে যারা তৃণমূলের কনজারভেটিভ, যারা এখনো মনে করে যে না, আমাকে পর্দা ঠেলে উপার্জন করা উচিত না, আমাকে আমার মতো থাকা লাগবে। এবং যারা নারী আন্দোলন করতেছে তারা অ্যাকচুয়ালি শাহবাগী বা তারা অ্যাকচুয়ালি আমাদের ভালো চায় না। সো নারী শত্রু নারী, এই টাইপের বিল সিস্টেম গুলো কাজ করতেছে। দ্য অপোজিশন উইল অলওয়েজ সে যে এই ক্লাস ডিফারেন্সের কারণে, মানে এটাকে লেখি এইভাবে, ক্লাস ডিফারেন্স, এই ক্লাস ডিফারেন্সের কারণে একটা চিন্তা বা এলিটরা সবসময় এলিটদেরকেই টার্গেট করবে আর যারা কনজারভেটিভরা সবসময় আলাদাই থাকবে। নাও এটাকে আপনি কিভাবে ডিল করবেন গভ থেকে? এটাকে এইভাবে ক্যারেক্টারাইজ করা যায় যে এলিট ক্লাসের প্রবাবলি এখন কিছু এলিট ডিমান্ড বা এলিট ট্রায়াল গুলো আছে, প্রবাবলি এরা রিচ হইতে চায়, দ্যাট ইজ ওয়াই এই টাইপের আন্দোলনগুলো করে। বাট থিঙ্ক অ্যাবাউট, এরা তো একটা প্রোটেস্ট করতেছে, এই প্রোটেস্টের জন্য একটা কন্টিনিউয়াস মানি ফ্লো দরকার বা ফান্ডিং দরকার। মানি ফ্লো, এই কন্টিনিউয়াস মানি ফ্লোটা কখন আসবে, বা একটা এনজিও বা ইউনাইটেড নেশন থেকে যারা নারী অধিকারে কাজ করে এরা কন্টিনিউয়াস ফান্ডিং কখন দিবে? যখন আপনি ওদেরকে ভিজিবল অর ট্যাঞ্জিবল আউটকাম দেখাইতে পারেন অ্যাজ এ ফেমিনিস্ট লিডার বা ফেমিনিস্ট আন্দোলন। তার মানে আপনাকে এমন কিছু পজিটিভ চেঞ্জেস দেখাইতে হবে যাতে ইনভেস্টররা বুঝে যে আপনি অ্যাকচুয়ালি কাজ করতেছেন টুয়ার্ডস দ্য ডেভেলপমেন্ট অফ ফিমেলস। দ্যাট ইজ ওয়াই আপনি মোর লাইকলি তৃণমূলে নারীদেরকে গিয়ে গিয়ে তাদের দরজায় আপনি এই মেসেজটা পৌঁছায় দিবেন যে নারী হিসেবে আমার কি ধরনের রাইটস, কি ধরনের ডিমান্ড থাকা উচিত, কি ধরনের আমার এম্পাওয়ারমেন্ট হওয়া উচিত। আনটিল অর আনলেস ওরা এটা করে, ওরা কিন্তু ফান্ড পাবে না। যেহেতু ওরা ফেমিনিস্ট লিডার, ওদের একটা ইনসেন্টিভ আছে এই জিনিসটাকে হোল্ড করে রাখা, এই ফাইটটা করা। দ্যাট ইজ ওয়াই ওরা এভাবে করে বাই ইন করানোর জন্য ফান্ডিং এর রেগুলেশনটা মেনটেন করবে। এটা গেল ওয়ান ফর্ম অফ মেকানিজম। অ্যানাদার ফর্ম অফ মেকানিজম কুড বি যে রাইট নাও, এই যে সবাই আপনারা এগ্রি করেন রাইট নাও নারীদেরকে নিয়ে অনেক আন্দোলন প্রোটেস্ট এবং অনেক জিনিসপাতি হচ্ছে, যার কারণে আমরা সবাই রুট কজটা বুঝতে পারি, সেটা হচ্ছে টক্সিক প্যাট্রিয়ার্কি বা প্যাট্রিয়ার্কি ইজ দ্য রিজন যেটার কারণে নারীদেরকে হিস্টোরিক্যালি শোষণ অত্যাচারের মধ্য দিয়ে যাওয়া লাগছে। এবং এই টক্সিক প্যাট্রিয়ার্কি নট অনলি dominated or oppressed the females but also other minority communities such as LGBTQ and plus and then যারা আদার মানুষজন আছে, অল অফ দ্য পিপল যারা এই টাইপের কমিউনিটি আছে তারা তাদের কমন এনিমিকে আইডেন্টিফাই করতে পারছে, দ্যাট ইজ এই প্যাট্রিয়ার্কি। হুইচ মিনস আমি যখন ফেমিনিস্ট মুভমেন্ট গুলোকে এখন ফাংশন করাই, এইটার সাথে আরো অনেক মুভমেন্ট গুলোকে একসাথে আমি অ্যালাইন করাইতে পারি, তাদের কমন এনিমিকে আইডেন্টিফাই করতে পারি। দিস ইজ দ্য প্যাট্রিয়ার্কাল ষড়যন্ত্র বা প্যাট্রিয়ার্কাল নর্ম। সো আমাদের এই একসাথে ফাইট ব্যাক করা লাগবে। তার মানে আমাদের ম্যান পাওয়ার বা বাই ইন পাওয়ার জন্য নট অনলি ফিমেলরা আসবে, এখন আস্তে আস্তে আরো অনেক কমিউনিটির মানুষজন গুলো একসাথে পার্টিসিপেট করা শুরু করছে। হুইচ ইজ ওয়াই ইট ইজ মোর লাইকলি আমরা এখন ধীরে ধীরে মোর অ্যান্ড মোর পার্টিসিপেশন পাবো এই আন্দোলনের প্রতি, যার কারণে এটা 20 বছর পর শক্তিশালী হবে। আরো একটা জিনিস আপনারা যেটা বলতেছিলেন, যেটা আমার কাছে ভালো লাগতেছিল বাট ওই যে অ্যানালিসিসে একটা লজিক্যাল ভ্যাকুয়াম ছিল, দ্যাট ইজ যে নারীরা তো এখন সংরক্ষিত আসন এইটার পাশাপাশি অনেক জায়গায় ডিরেক্টলি পার্লামেন্টে আসতেছে। এটা 20 বছর পর কিভাবে স্পাইরাল ইফেক্ট করবে, এটা দেখতে এরকম যে
অনেক ক্ষেত্রে আমরা তো আগে শুরুতে সংরক্ষিত আসন দিছিলাম, এখন সংরক্ষিত আসনের বাইরেও যে 300 আসন সেখানেও অনেক নারীরা আসা শুরু করছে। তার মানে নারীদের কন্ট্রিবিউশন এবং তাদের রিপ্রেজেন্টেশন এগুলা এখন পলিসি লেভেলে চলে গেছে। পলিসি লেভেলে মানে সংসদে যে কোনো আইন পাশ হইলে সেটা কি নারীদের এগেনস্টে যাবে কিনা, কিংবা নারীদের সেফটি সিকিউরিটি, নারীদের অধিকার দেওয়া, রাইট দেওয়া, এই সবকিছু দেওয়ার জন্য অল অফ দ্য পলিসি ডিসিশন মেকিং এ নারীদের এখন পার্টিসিপেশনটা বাড়তেছে। সো 20 বছর পর যেটা হবে, আমরা এই টাইপের পলিসি গুলোকে আস্তে আস্তে সরায় দিব, কিংবা এমন এমন পলিসি গুলোকে ইনক্লুড করব যেটা পজিটিভলি নারীদেরকে বেনিফিটেড করে, বিকজ নাও আই হ্যাভ মোর ফিমেল পার্টিসিপেশন ইন দ্য পলিসি মেকিং। সো আমার পলিসি গুলো এখন এভাবেই ডিসাইড করা হবে যেটা ইন ফেভার অফ নারী যায়, ইন ফেভার অফ ফেমিনিস্ট মুভমেন্ট যায়। সো তার কারণে আমার এই মুভমেন্টটাকে আমি রুট কজ থেকে শক্তিশালী বানাইতে পারবো, যেখানে প্রত্যেকটা নারীকে নিয়ে চিন্তা করা হবে। একটা শহুরে গুলশান এলাকায় থাকা নারী, অথবা একটা গ্রাম অঞ্চলে কনজারভেটিভ যে বিলিফ সিস্টেমের এগেনস্টে ফাইট করতেছে সেই নারী, সকল নারীকে পলিসি লেভেলে আমরা চেঞ্জ করতে পারবো। সো দিস ইজ হাউ, দেখেন আমি পুরো টাইম যে কাজটা করছি, আমি কিন্তু কোনো আর্গুমেন্ট বানাই নাই, কোনো কেস বানাই নাই। আমি যেটা করছি, ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টারাইজেশন দিছি, এবং এই ক্যারেক্টারাইজেশন গুলো কেন বিশ্বাসযোগ্য সেইটা প্রকাশ করার জন্য মডেল আনছি কিংবা মেকানিজম আনছি। So that is how now you can make argument, now you can make case যেটা আপনার টিমকে উইন করতে হেল্প করবে। সো ইয়া, এই মোশনটা নিয়ে ডিসকাশন এই পর্যন্তই ছিল। এখন কারো কোনো প্রশ্ন থাকলে। আচ্ছা, ক্যারেক্টারাইজেশন আর হচ্ছে ফ্রেমিং এর বেসিক ডিস্টিংগুইশ গুলো কি কি? না, মানে ডিসটিংশন বলতে আমার কাছে অ্যাকচুয়ালি কিছু নাই। ফ্রেমিং মানে হচ্ছে হাউ ইউ ডেলিভার। ক্যারেক্টারাইজেশন হচ্ছে এই যে আমি ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বললাম না, এটাকে আমি কিভাবে বললে জাজের কাছে পারসুয়েসিভ হবে, আমি ক্যারেক্টারাইজেশনের কোন পার্টটাকে প্রায়োরিটি দিব, কোনটাকে কতটা রেটরিক দিয়ে বলবো, কোনটাকে কতটা সুগার কোট করে বলবো, কিভাবে ডেলিভারি করব, দিস ইজ দ্য ফ্রেমিং। সো ক্যারেক্টারাইজেশনকে আপনি নানান ভাবে ফ্রেম করে যাদের সামনে উপস্থাপন করতে পারেন, এটাই আর কি। ফ্রেমিং ইজ আমার কাছে ইজ অল অ্যাবাউট ডেলিভারি, হাউ ইউ ডেলিভারিং আ কেস, আর্গুমেন্ট অর ক্যারেক্টারাইজেশন। ওকে, আর কারো কোনো প্রশ্ন? মূলত থিওরিটিক্যাল ডিসকাশন ছাড়া, যে কিভাবে করে ক্যারেক্টারাইজেশন এত প্রকার হ্যান ত্যান, এভাবে না যাওয়ার চাইতে আমার কাছে মনে হচ্ছে মোশন নিয়ে আপনাদের কাছে ড্রিল করলে জিনিসটা আরো রিয়েলিস্টিক, আরো প্র্যাকটিক্যাল হয়, এবং এই টাইপের ডিবেট গুলো করতে আপনাদের জন্য আরো সুবিধা হবে। সো দ্যাটস ওয়াই আমি মোর অ্যান্ড মোর প্র্যাকটিক্যালিটির উপর বেশি ফোকাস দিই। সো আজকের সেশন মোটামুটি এই পর্যন্তই ছিল। আমি আরো 1-2 মিনিট দেখবো, যদি কারো কোনো কোশ্চেন থাকে সেগুলো আনসার করবো, আর এলস আমরা সেশন এন্ড করে দেবো। ওকে, হোপফুলি আর কারো কোনো প্রশ্ন নাই, বা ইন ফিউচারে যদি কোনো প্রশ্ন হয়, ফিল ফ্রি টু আস্ক মি অন মেসেঞ্জার। আমার রিপ্লাই দিতে দেরি হইলেও আমি ডেফিনেটলি রিপ্লাই দিব। ইয়া, টিল দেন, হ্যাপি ডিবেটিং, বাই বাই। পরে আবার দেখা হবে আপনাদের সাথে কোথাও কোনো টুর্নামেন্টে। টাটা। থ্যাংক ইউ সো মাচ।